অতিথিরা অধিকাংশই আগেভাগে নিষ্ক্রান্ত হয়েছে। সাধারণত দেখা যায় অতি কাছের আত্মীয়রা বিয়ে বাড়িতে ২-৪-১০ দিন গড়াগড়ি করে পাতিল খালি না করে বিদায় নেয় না। এবারও কিয়দাংশে তেমনই হল বটে, কিন্তু সঙ্গত কারণেই এবারের সংখ্যাটা নিতান্ত কম। থাকার মধ্যে রয়েছে শুধু আশাকে ফুলশয্যার আগে কানপ্রা দেওয়া অভিনবের সেই ফুফু, তার ২ নাতি নাতনি, অভিনবের স্থূলকায় ছোট মামি, আরও জন ২ পরিচিত স্বজন। গায়কের পিছু পিছু নতমুখে লজ্জায় অস্বস্তিতে মরমে মরে গিয়ে আশা ঘর ছেড়ে বেরিয়ে ডাইনিং এর দিকে এগোল। মুখটা তার ফ্যাকাশে, শাড়ির আঁচলটা বাঁ হাতে ধরে অস্বস্তি নিয়ে এগোচ্ছে সে। অভিনব চাপা সুরে তাড়া দিচ্ছে, পাশাপাশি এসো আশাবৃ। ওমন আসামির মতো জড়সর হয়ে আছো কেন? আশাবৃ চমকে ওঠে, একটু ত্রস্ত পায়ে হেঁটে এসে গায়কের সঙ্গ দিল। মানুষটাকে সে কি করে বুঝায় তার মনের অস্থিরতা ঠিক কতদূর বিসর্পী? একজন সদ্য বিবাহিত নারীর কাছে এই সময়টা কতটা লজ্জা আর বিব্রতকর খাকখাকে গায়কটা কি তা বুঝে না? নাকি বুঝেও আশাকে অস্বস্তিতে ফেলে দেদারসে মজা কুড়াতে তার ভালো লাগে? এমন কেন মানুষটা? একটু আন্তরিক হলে কি হয়? অন্য সবার সঙ্গে তো ঠিক তার সঙ্গেই শুধু কড়াকড়ি। নির্বাক অভিমানে ঠোঁট কুঁচকে আসে আশার, হাঁটে সে। উভয় ডাইনিংয়ে উপস্থিত হতেই সবার মুখে একটা সূক্ষ্ম হাসির রেশ জেগে ওঠে। জেসমিন আক্তার ব্যস্ত হয়ে বলে, ওইতে এসে গেছে ওরা। ইহিতা দাও, নাশতা দাও। তোমাদের জন্যই অপেক্ষা করছিল সবাই, বসো। বলতে বলতে তিনি স্বয়ং উঠে এসে আশাবৃকে সাবধানী ভঙ্গিতে চেয়ারে বসালেন। ইহিতা কিচেনে প্রস্তুতকৃত খাবার টেবিলে সাজাল। খাওয়া পর্ব শুরু হল। আশাবৃ তার ঘনসন্নিবিষ্ট চুলের ওপর অবগুণ্ঠন টেনে সলাজ ভঙ্গিতে খেতে শুরু করল। তার মুখ অন্য সব দিনের মতোই নির্বিকার, থমথমে গোমরা হলেও নতুন সাজসজ্জা আর বৈবাহিক পরিপাটে মায়াবী এক দীপ্তি খেলে বেড়াচ্ছে। যে আশাবৃর পরনে বারবার এক কাপড় আর কিছু সহজলভ্য অলঙ্কার বাদে আর কিছুই ছিল না, সেই আশাবৃর গলায় সোনার চিকন চেইন, কানে দুল, হাতে বালা, আঙুলে হীরকখচিত আংটি, পরনে মানানসই সবুজ একখানা শাড়ি আর চুলের আটুনির স্বতন্ত্রতায় একদিনেই যেন সে বদলে সত্যই অলোকসুন্দরী হয়ে উঠল। না, বাহ্যিক চাকচিক্য তাকে অনিন্দ সুন্দরী করেনি, মূলত সে সুন্দরী বলেই চাকচিক্য তার গায়ে শোভা পেয়েছে। ঘর ছেড়ে বের হবার আগে আশাবৃ অনেক দ্বিধা নিয়ে বলেছিল, এসব পরে আমার অস্বস্তি লাগছে অনেক। শাড়ি পরি ঠিক আছে, কিন্তু এগুলো যা ভারী। অভিনব বলেছিল, তোমার ওজন বেড়ে গেছে বোধ হয়, তাই এসব সাধারণ জিনিসও ভারী মনে হচ্ছে। কাল থেকে নিচে জিম করবে আমার সাথে। বিয়ে হলে মেয়েরা মোটা হয়ে যায়, তোমার হওয়া চলবে না। একটু থেমে আবার বলে, কিনেছি কি ফেলে রাখার জন্য? তোমার সবকিছুতেই আপত্তি। ধৈর্য ধরো, অভ্যাস হয়ে যাবে। আশাবৃ আর কিছু বলেনি। তা আশা, তুমি কি আগে এতিমখানায় ছিলে? এদের কাছে জিজ্ঞেস করলে তো বলে লম্বা কাহিনী। হঠাৎ কথাটা তীক্ষ্ণ বাণের মতন যেন কানে এসে লাগে আশার। বিষম খেতে গিয়েও নিজেকে সংযত করে মুখে থাকা খাবারটা উদরস্থ করে বক্তার দিকে তাকায় সে। টেবিলের একেবারে শেষ প্রান্ত থেকে কথাটা ছুঁড়ে অভিনবের সেই আপাদমস্তক চর্বিতে থলথলে ধুমসি ছোট মামি। আশা কিংকর্তব্যবিমূঢ় হয়ে ইতস্তত করে বলে, জি না, আমি থাকতাম হচ্ছে আমার একটা আত্মীয়ের বাসায়। এরপর একটা সমস্যার কারণে আমি ওখান থেকে চলে আসি আর এখানে পড়াশোনা শুরু করি। ও, মামির চোখে ঠোঁটে স্পষ্ট একটা তুচ্ছতার আভা ফুটে ওঠে। চলে এসেছ, না পালিয়ে এসেছ? পরিবেশটা গুমোট হয়ে যায়। আশাবৃ বিব্রত মুখে গায়কের দিকে তাকায়। গায়কের মুখটা ধৈর্যের বাঁধভাঙা স্ফীতিতে বিরক্তিমাখা কঠিন হয়ে আসে। মজলিসে উৎফুল্লতা ফিরিয়ে আনতে দুলু আসার উদ্দেশ্য বলল, তোমাকে সুন্দর দেখাচ্ছে মামি। শাড়িটা আমি দেখেই বুঝেছিলাম তোমাকে মানাবে।
গলার লকেটটাও সুন্দর। মামা দিয়েছে না? আশাবরী অনিচ্ছাসূচক অনুচ্চ হেসে মাথা নোয়াল। পাউরুটিতে জেল মাখাতে মাখাতে আবারও ফোড়ন কাটে অভিনবের মামি, একটু রসিক অথচ অকিঞ্চিতকরভাবে বলল, ময়ূর তবে এতদিন পাখনা হারিয়ে কাক হয়েছিল? ফোড়নের উত্তরটা অভিনব একগাল হেসে শ্লেষ ভরে দিল। তাও তো ভালো, কিন্তু কাক যখন ময়ূর হয়ে যায় তখন তার অহংকার বেড়ে যায়। সে নিজের অতীত ভুলে যায়। বুঝলে মামি? হিসাব কঠিন। অর্থাৎ? অস্পষ্ট ইঙ্গিতটা বুঝেও না বুঝার ভান করে মুখে হাসি টেনে ভ্রু উঁচিয়ে শুধান তিনি। অভিনব একইভাবে হেসে বলে, ব্যাখ্যা করার বোধহয় প্রয়োজন নেই। তুমিও বুঝেছ, সবাই বুঝেছে। মামির মুখটা চাপা অপমানে, ক্রোধে লাল হয়ে এলো। অভিনব যে তার পুরনো দিনের দুর্দশা শেষে হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ার দিকেই সাড় দিয়েছে তা শুধু তিনিই নন বরং সবাই বুঝেছে এবং বেশ মজাও পেয়েছে। সকালে আর নবদম্পতিতে দেখা সাক্ষাৎ হল না। এর সঙ্গে ওর সঙ্গে অনিচ্ছা আলাপচারিতা করতে করতে আশাবরীর সকালটা ভীষণ দুর্বিষহতায় অতিবাহিত হল। মাঝে মধ্যে কেউ কেউ প্রথম রাত্রি নিয়ে তোফা তোফা খোঁচাখুচি করতেও ভুলল না। কেমন কাটকে প্রথম রাত? ফুলসজ্জা, ওরে ওরে কি লজ্জা দেখো। হে হে হে। আহা, এই লাজুকলতা নিয়ে অভি ভাইয়ের বড় জ্বালা হবে দেখছি। 2 দিন গেলেই ঠিক হয়ে যাবে। দেখবে ঝাঁপিয়ে পড়ে আদর চাইছে। আশাবরী 2 কানে তর্জনী পুড়ে সেখান থেকে রান্নাঘরে চলে আসে। এখানে এসে তার ভালো লাগে। জেসমিন আক্তার ভঙ্গুর ঘর্মাক্ত কলেবরে কি একটা রান্না করছিলেন। তিনি আশার সঙ্গে একটু একান্তে কথা বলার জন্য কে চোখের ইশারায় সরিয়ে দিয়ে সাতলা তেল থেকে ঝলসা মাছ তুলতে তুলতে বললেন, ও তো রাগ করো না, মেয়েরা এমন মজা করেই। আন্টি, খালাম্মা তো অনেক ডাকলে এবার মা ডাকটাও শুরু করো। বস্তুত আশাবরীর এই ইচ্ছে অনেক দিনের। মা মারা যাওয়ার পর যখন সে দিন শেষে ঘরে ফিরে মুখ ভরে মা ডাকতে পারত না তখন হৃৎপিণ্ডটা যেন তার ফেটে চৌচির হয়ে যেত। মাতুল্য গায়ক জননী থাকার সত্ত্বেও মা ডাকার সাহস হয়ে ওঠেনি কখনো। আজ অনুমতি পেতে না পেতেই আশাবরী বিমলতৃপ্ত কণ্ঠে স্নিগ্ধতা ঢেলে ডাকল, আমাকে দিন মা, রান্নাটা আমি শেষ করি, আপনি ঘেমে গেছেন। জেসমিন আক্তার একটা নিঃশ্বাস টেনে উচ্ছ্বাসভরা দৃষ্টিতে আশার দিকে তাকান। এরপর একটুখানি হেসে দিয়ে বলেন, না আশা, আজই এই দায়িত্ব তোমাকে দিচ্ছি না। আরও দিন যাক। তোমার রান্না যে কেমন তা তো জানি। তিনি কথার খেই হারিয়ে ফেললেন। আমি এবার একটু নিশ্চিন্ত হলাম। এতদিন ছেলেটার মুখের দিকে তাকালে নিজেদের অপরাধী বলে মনে হতো। শুভ জিনিসে সবসময় বাধা আসে। তোমরা সুখী হও মা। আমি আছি আর কতদিন। আল্লাহর কাছে শুধু চাই আমার ছেলেটার কোলে একটা সন্তান দেখি, নাতিনাতনি দেখে যাতে মরি। আশাবরী উদ্বিগ্ন হয়, কণ্ঠে আকুলতা ছুটে। এভাবে বলো না মা। এক মা হারিয়েছি। মা হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কে চিরকাল থাকে বলো। থাক ওসব কথা, আমার কিন্তু একটা নাতি চাই বুঝলে। আশা মুখখানা চুন করে চপিং বোর্ডটা টেনে নিয়ে টমেটো কাটার কাজে রত হয়ে খুবই ক্ষীণভাবে মাথা নাড়ল, পাছে উত্তর না দিল বেয়াদবি হয়ে যায়। গায়ক জননী আশার মানসাঙ্গ বুঝতে পেরে রয় রয় মুচকি হেসে চপিং বোর্ডটা আশার কাছ থেকে এগিয়ে নেন। আশাবরী ঠায় দাঁড়িয়ে থেকে স্থির চোখে ধূম্র কুণ্ডলীর দিকে তাকিয়ে ভাবে, ইস, একটা ফুটফুটে হৃষ্টপুষ্ট মেয়ে যদি তার থাকত। এই জীবনে যে কষ্টগুলো সে ভোগ করেছে তার ছিটেফোঁটা কষ্টও তাকে দিত না সে। ইস, যদি থাকত। দিন 2 পর এক দুপুরের শেষাশেষি ঘুরতে বেরোয় নবদম্পতি। এই প্রথমবারের মতো গায়কের সঙ্গে সম্পূর্ণ একাকী ঘুরতে আসা আশার। অবশ্য অভিনবের বেলায়ও তাই।
এই হাদা মেয়েটাকে নিয়ে কোথাও বেরোনোর কথা কখনো ভুলেও মনে আসেনি তার। কখন কি আকাম করে বসে তার ঠিক নেই যে, তাছাড়া সময়টাই বা কোথায়। অভিনব নিজে গাড়ি ড্রাইভিং করে তাকে দূরের কোনো বিজন পল্লী নদীর তীরে নিয়ে আসে। অনেকটা ছদ্মবেশে সাধারণ জামাকাপড় আর মাফলার মুড়ি দিয়ে আসে সে। লোকজন চিনতে পারলেই যে হুড়মুড়িয়ে এসে ভিড় করে একান্ত ভ্রমণের স্বাদ মিটিয়ে দিবে এতে সন্দেহ নেই। গাড়িটা দূরে পার্কিং করে পদব্রজে হালদা নদীর পাড়ের দিকে হাঁটা দেয় তারা। আশার পরনে আগাপাশতলা কারুকার্যশোভিত একটা ঝকঝকে কৃষ্ণবর্ণের ঢিলেঢালা বোরকা। তপ্ত রোদ্দুরে ধূলিকীর্ণ পথের ওপর বোরকাটা দুহাতে আলগোছ উঁচিয়ে হাঁটছে সে, পাছে কাছায় ময়লা লেগে যায় আর গায়কের অম্লমধুর গঞ্জনা হজম করতে হয়। একটা তৃণাচ্ছাদিত পোড়ো নাবাল জমি উতরিয়ে পাতলা তরুছায়াময় একটা জায়গায় এসে দাঁড়ায় ওরা। সুমুখেই নদীর মোহনা হয়ে বুকভর্তি ঘোলামিঠে জল নিয়ে দিকবিদিকে হরদম বয়ে চলেছে হালদা নদী। দূরবিস্তৃত সবুজে সবুজ গ্রাম, টং দোকান, দুচালা টিনের ঘর, সার সার গাছের মেলা। মাঝনদীতে মৎস্য শিকারে ব্যস্ত গোটা 3 ডলফিন মাঝে মধ্যে সেকেন্ডের নিমিত্তে নিজেদের তমাটে নিতম্ব দেখিয়ে দিয়ে ডুব মারে। দেখে আশাবরী চেঁচিয়ে ওঠে, ওটা কি, ওটা কি? ডলফিন, স্থানীয়রা উইতো বলে। ডলফিন তো সাগরে থাকে। এগুলো হালদা নদীর ডলফিন। বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন। সরকার রক্ষার জন্য নির্দেশ দিয়েছে কিছুদিন আগে। নিজের অস্বাভাবিক কৌতূহলের আধিক্যে নিজেই লজ্জিত হয়ে চুপ করে যায় আশা। নীরবে দেখতে থাকে খানিক পরপর ডলফিনের ঘাই দিয়ে কুৎসিত নিতম্ব প্রদর্শন। ভারী মজা লাগে, ভয়ও লাগে। ওরা এক জায়গায় দাঁড়িয়ে না থেকে সুশ্যামল নৈসর্গিক প্রকৃতি তলে নদীর পার ধরে হাঁটতে থাকে। চারপাশে লোকজন বিশেষ নেই। কালেভদ্রে 2-1 জেলে লুকিয়ে নদীতে জাল ফেলার দৃশ্য দেখা যায়। আশার দেখতে মন চায় তাদের জালে কি মাছ উঠেছে, কিন্তু গুরুগম্ভীর লোকটাকে বলতে সাহস হয় না। বরং অস্বস্তি লাগে শতপ্রবৃত্ত হয়ে কিছু বলতে বা চাইতে। গত 2 দিনে তার কুণ্ঠা যেন চতুর্গুণে বৃদ্ধি পেয়েছে। শুধু গত হওয়া স্বপ্নজালাবৃত দিনগুলোর কথা মনে হলেই তার লজ্জায়, হৃৎকম্পনে অসাড় হয়ে দেশ দুনিয়া ছেড়ে গা ঢাকা দিতে ইচ্ছে করে। হাঁটতে কষ্ট হচ্ছে আশাবরী? হাঁটা থামিয়ে বাতাসে দাপটে চোখ কুঁচকে শুধোয় অভিনব। তার ঝাঁকড়া চুলগুলো ঝাপটে ঝাপটে কপালের ওপর আছড়ে পড়ে আবারও পেছনে সরে যায় বাতাসের অবাধ্য দৌড়াতে। আশাবরী স্মিত হেসে মাথা নেড়ে একটু তাড়াতাড়ি পা চালায়। ইতোমধ্যেই অভিনব ছদ্মবেশ খুলে স্বাভাবিক হয়েছে আর আশাবরী গায়কের কথায় নিজের নিকাবটা খুলে ব্যাগে পড়েছে। গা ঘেঁষে কুলকুল করে বয়ে চলে নদী। গাছগাছালির ফাঁক গলে বিকেলের চনমনে নরম রোদ্দুর এসে গায়ে মাটিতে গড়িয়ে পড়ে। কখনো সখনো 2-1টা নামনা জানা পাখি কিচকিচ করে ডাকে, এডালোডাল করে উড়ে আপনমনে। হুহু করে ঠান্ডা বাতাস বয়। আশার আলখাল্লা ধরনের বোরকাটা পতপত করে পতাকার মতো উড়ে। অভিনব পকেটে হাত পুড়ে নিরাশামিশ্রিত একটা নিঃশ্বাস ফেলে কথা পারে, আশাবরী তুমি কি জানো, হাসলে মানুষের মন ভালো থাকে? আশা মাথা নেড়ে বলে, জানি। তাহলে তুমি হাসো না কেন? এমন ভাব করো যেন হাসলে পয়সা খরচ আছে। এমন আর কতদিন থাকবে? সব সময় হাসি খুশি থাকবে বুঝলে? তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। আশাবরী এবার আনমনে কি একটা ভেবে যেন হাসে। অভিনব একটু থেমে উৎফুল্লতা কমিয়ে বলে, তুমি কি খুশি নও আশাবরী? এ কথা কেন বলছেন? আশাবরীর মুখটা কালো হয়ে গেল, চোখে প্রচ্ছন্ন অভিমান টলমল করল। কি দেখে আপনার এমন মনে হল? অভিনব হেসে দেয়, ও তো সিরিয়াসলি নিচ্ছ কেন? এমনিতেই বললাম। হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই সে হাঁটতে হাঁটতে অন্য প্রসঙ্গ উত্থাপন করে, তারপর তুমি কি ভাবলে? ডুয়েটে পড়ার প্রিপারেশন নিবে? না প্রাইভেটে?
যদিও এমন সুরম্য পরিবেশে এই প্রসঙ্গ আদপেই বেমানান, তবু বাস্তবিক পক্ষেই অভিনবের ঝুলিতে অন্য প্রসঙ্গ নেই। কেন কে বলবে মনেপ্রাণে রোমান্টিক সে কখনোই হতে পারে না। তার ভয় হয় গানের কথায়, মডেলিংয়ে যথেষ্ট রোমান্টিকতা থাকলেও বাস্তব জীবনে তার সিকিভাগও বিদ্যমান না থাকায় আশাবরী না মনে মনে কষ্ট পায় কিংবা হীনন্যতায় ভোগে। আশাবরী ঈষৎ পাছে পাছে হাঁটতে হাঁটতে একটু ভেবে বিপন্নভাবে উত্তর দেয়, ডুয়েটে পড়লে ঢাকায় থাকতে হবে না? তাহলে প্রাইভেটেই পড়ব। এত চিন্তা কেন? প্রয়োজন হলে মাকে দিব তোমার সঙ্গে। তাছাড়া ঢাকায় তো আমি যাই প্রায়। না, ডুয়েটে না। আশাবরী সরাসরি আপত্তি জানায়, থেমে থেমে সংকোচবিজড়িত কণ্ঠে বলে, আমি পড়াশোনার পাশাপাশি কিছু করব। স্যার বলেছিলেন বাকাশিবও কিছু গেস্ট টিচার নিবে, যারা ডিপ্লোমার ভালো রেজাল্ট করেছে। ওখানে ট্রাই করে দেখব। অভিনব রোদচশমাটা নাকের ডগায় নামিয়ে একটু বাঁকা দৃষ্টি ফেলে বলে, আশাবরী হবে টিচার? ওয়েল ওয়েল। আবার চশমাটা খাড়া নাকটার গোড়ায় এঁটে দেয় সে। তুমি পারলে আমার কেন আপত্তি থাকবে? আমার মনে হয় পারব। স্যার আসতে না পারলে মাঝে মধ্যে ক্লাস নিতে বলতো আমাকে। 2-3 বার থার্ড সেমিস্টারে ম্যাথমেটিক্স ক্লাস নিয়েছিলাম। অবশ্য আমার সঙ্গে আরও একজন ছিল। ঠিক আছে, তুমি যা চাও। তুমি যে সাহস করেছ এতেই আমি খুশি, পারা না পারা বিষয় না। আত্মবিশ্বাসের সঙ্গে ভাগ্য হাতড়ে দেখাই মুখ্য। তবে সত্য কথা হলো ম্যাথমেটিক্সে আমি দুর্বল ছিলাম। এজন্যই ইঞ্জিনিয়ারিং হয়নি আমার দ্বারা। অথচ তুমি সেই নির্ভয় ক্লাস নিয়েছ নিচের ক্লাসের স্টুডেন্টদের কাছে। আমি দেখতে পাচ্ছি আশাবরী সকল জড়তার দুর্বার শিকল ভেঙে সাফল্যের দিকে এগোচ্ছে, শুধু আমার কাছে এলেই লাজুকলতার মতো। আশার মনটা পালতোলা নৌকার মতন জলো বাতাসে যেন দুলে উঠে অদ্ভুত ভালো লাগা আর প্রচণ্ড রকম দৃঢ় আত্মপ্রত্যয়। শেষের অসম্পূর্ণ কথাটার সাট বুঝে মুখ লুকিয়ে অস্বাচ্ছন্দ্য লাজুক হাসে সে। এ কেমন রোগ তা তো তার বিদিত নয়। অভিনব একটা যন্ত্রচালিত নৌকা সাম্পান ডেকে নেয় মাঝ নদী থেকে। আশাবরীকে চড়ার কথা বললে সে মনের উচ্ছ্বাস গোপন করে একবাক্যেই রাজি হয়ে যায়। নৌকা ভটভট করে নদীতটস্থ কাদা ঘেঁষে ভিড়ে। কিন্তু উঠার সময় হল ভেজাল। অভিনব তো একলাফেই উঠে গেল। কিন্তু আশাবরী একই পন্থা অবলম্বন করতে গেলে যে বোরকা প্যাঁচিয়ে পাকে পড়ে নাস্তানাবুদ হবে এতে সন্দেহ নেই। সে কূলে দাঁড়িয়ে বার কয়েক চেষ্টা করে ব্যর্থ হয়ে বলল, আমি কিভাবে উঠব? এদিকে এসো, হাতটা দাও। বলেই অভিনব জুতোজোড়া খুলে থকথক করে কাদায় নেমে গেল। নির্ঝঞ্ঝাট ভ্রমণ হল না আর কি, বলে হাতটা নিজেই এগিয়ে দিল সে। আশাবরী সসংকোচে হাত বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে গায়কের তপ্তপুষ্ট হাতটার ওপর রাখল। অভিনব হাতটা গ্রহণ করে একটান দিয়ে নিজের বুকের কাছে আশাকে ঝাপটে ধরে অন্য হাতে উদর পেঁচিয়ে ধরে পরক্ষণেই এক ঘূর্ণি দিয়ে তাকে সাম্পানের ওপর দাঁড় করাল। আশা গণ্ডেপিণ্ডে সলাজ শিহরণ নিয়ে নৌকার অবিরত দুলুনিতে পাটাতন ধরে ধীরে সুস্থে বসল। রৌদ্রতপ্ত রুক্ষতামাটে বর্ণের মাঝি দাঁত বের করে হাসল। অভিনব বলল, কি মাঝি, হাস? রোমান্টিক না? একটু গায়ক থেকে নায়ক হওয়ার চেষ্টা করলে মন্দ কি? হতে পারলাম কই? এই ময়লা লাগল। বলতে বলতে সে নদীর ঘোলা জল দিয়ে কোনো মতে প্যান্টের কাছা আর পা হাত বুলিয়ে ধুয়ে নিল। আশা ভদ্রতার খাতিরে মিনমিন করে বলল, থাক না, বাসায় গেলে আমি ধুয়ে দিব। আপনি আবার সাঁতার জানেন না। সমস্যা কি? পড়ে গেলে তুমি বাঁচাবে। ক্লান্তশ্রান্ত সূর্যটা পশ্চিমাকাশের গায়ে আবির মাখাতে মাখাতে হেলে পড়ে নদীর শেষে দূরের ওই ধানক্ষেতের প্রান্তের বিশালাকৃতির বৃক্ষগুলোর পিছনে। আকাশে পেজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘপুঞ্জগুলো যেন এক একটা রাঙা আলোকখণ্ড। ভটভট পটপট করে যান্ত্রিক নৌকাটা নদীর বুক চিরে চিরে এগোয় অজানার দিকে।
পেছনে ফিরলে দেখা যায় ফেলে আসা পথের জলের বুদবুদ। নদীর থই থই মৃদু ঢেউয়ের সঙ্গে চিকচিক করে নাচে সূর্যবিচ্ছুরিত তেরোছা স্বর্ণাভমণ্ডিত আলো। সোনালি সূর্যলোক কাঁধে করে ছোট ছোট ঢেউগুলো নিয়ে দূরদূরান্তে হারিয়ে যায় ক্রমশ। দিক হারা বার্তা ছুটে ছুটে আবারও নতুন নতুন হিল্লোলের সৃষ্টি করে। দুই পাড়ের গাছের সারিগুলো বাতাসের তাড়নায় দুলে, ছলাৎ ছলাৎ ঢেউ এসে দ্বিখণ্ডিত হয় নৌকার গায়ে। অভিনবের উন্নত প্রশস্ত ললাট হয়ে আশাবরীর গালের একপাশে তির্যক বৈকালিক সূর্যোচ্ছটা রঙ্গ করে। অভিনব ধীরে ধীরে আশাবরীর কুসুমকোমল হাতখানি নিজের হাতের মধ্যে পুরে নেয়। এটা ভাবে যে এমন একটা সময়ে মেয়েটা নিশ্চয় এমন কিছুই প্রত্যাশা করে। বিয়ের পরও পূর্বের ন্যায় স্বাভাবিক দূরত্ব এবং ব্যবহার নিশ্চয় তাকে এই সম্পর্ককে অশ্রদ্ধায় প্রণোদিত করবে। আশাবরী একটু শিহরিত হয়ে গায়কের দিকে তাকিয়ে পরমুহূর্তেই চোখ নামিয়ে নেয়। অপরদিকে আশাবরীও কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে মনের ভুলে কিংবা লজ্জায়ও যাতে মানুষটাকে অগ্রাহ্য করা না হয় কখনো। সে স্বভাবসুলভ মিষ্টি মৃদু স্বরে বলল, কিছু বলবেন? লোকটা বলে মাঝির দিকে আর চোখ রাখল সে। মাঝি তাদের দিকে নির্লজ্জভাবে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। অভিনব ইশারা অগ্রাহ্য করে একটা গান ধরে মৃদু স্বরে, হাতে রাখা হাত, নতুন এক প্রভাত, রাঙায় আমার অবাধ্য মন, আঙুলে আঙুল, ফুটে কত ফুল, তোমারই হৃদয়বাগানে। আশাবরী অভিভূত হয়ে শুনে নিজেকে বড় সৌভাগ্যবতী মনে হয় তার। অথচ দেশ বিদেশে কত লোকজন শুধুমাত্র এই মানুষটাকে একনজর সরাসরি দেখার জন্য, এক মুহূর্ত হাত মেলানোর জন্য কত আথালিপাথালি করে, বিশেষ করে মেয়েরা। স্টেজে গান করতে উঠলে সামনে দাঁড়িয়ে কত রকমের পাগলামি যে করে তার হিসেবন্ত নেই। এমন একজন মানুষ তার মতো সামান্য একজন মেয়ের জন্য এত কিছু করছে। প্রাণটা অদ্ভুত এক আনন্দে ভরে যায় আশার। গান থামিয়ে অভিনব আশার আঙুলগুলো নিজের হাতের মুঠোর ভিতর টুসটুস করে মটকাতে মটকাতে শুধাল, কি ভাবছ ঘরছাড়া কন্যা? ছেলে হবে না মেয়ে হবে তাই? নাকি এত সহজে কিভাবে বন্দি করলাম সেটা? আশা দুর্বোধ্যভাবে মাথা নাড়ল, হ্যাঁ না কিছুই বোধগম্য হল না। অভিনব ঠোঁট কুঁচকে আশার মাথায় একটা গাঁটটা মেরে বলল, আছে শুধু মাথা একটা, মুখে কি মাংচ নিয়েছ নাকি? ভেবেছি একটু সুন্দর করে প্রেম করব, তা আর হল না ছাই। আমার চেয়েও বেরসিক তুমি, যাও, তোমার চেয়ে নদী দেখা ভালো। বলেই হাতটা ছেড়ে দিয়ে বিপরীতে ঘুরে বসে অভিনব। আশাবরী গাঁটটা খেয়ে চোখ দুটো উঁচিয়ে অভিমানদতিত দৃষ্টিতে গায়কের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। অভিনব ফিরেও তাকায় না। আরও দিন 15 গড়ায়। আশাবরীর সংকোচ কিছুটা কাটলেও লজ্জা আর জড়তার আভা কাটেনি পুরোপুরি। লজ্জা যেখানে নারীর ভূষণ স্বরূপ, তাই লজ্জা কেটে যাওয়া উচিত নয়, তবু অনেকাংশেই স্বাভাবিক হয়ে উঠেছে সে। ধীরে ধীরে মানিয়ে নিতে শিখছে পরিবারের সদস্যদের সঙ্গে, স্বামীর সঙ্গেও। যদিও তার মতো জোড়সড় ভাবাপন্ন মেয়ের জন্য এটা মোটেও সহজতর হচ্ছে না, তবুও সে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে সহজভাবে উপস্থাপন করার। মানিয়ে নিতে ধৈর্যের প্রয়োজন, আশাবরীর যথার্থই সেটা আছে। উপরন্তু মানিয়ে নেওয়ার দক্ষতা আর লাজুকতা মোটেও এক বিষয় নয়। এদিক থেকে আশাবরীর মনে হয় সে চরিতার্থ হচ্ছে ধীরে ধীরে। বিবাহোত্তর বিষয়াদি নিয়ে গুরুজনদের চাপিয়ে দেওয়া উপদেশগুলো সে অক্ষরে অক্ষরে মান্য করার প্রয়াস করে চলেছে। বলা বাহুল্য কর্মকুণ্ঠ যেহেতু সে নয়, কাজেই সে হাতের কাছে কিছু না পেয়ে এই বিরামে রসুইঘরের দায়িত্ব সে বুঝে নিয়েছে সপ্তাহ খানেক আগে। পড়াশোনা পুনরায় শুরু হলে তখন না হয় দায়িত্বটা অন্যের ঘাড়ে বর্তানো যাবে। আপাতত এই জমাট অবসর কাটানোর জন্য কিছু তো একটা করা চাই। অভিনবের নির্বাচনী ব্যবস্থা শুরু হয়ে যায় এরই মধ্যেই। সারাদিন কাটে বাইরের খাড়া রৌদ্রে মিটিং সমাবেশে অংশ নিয়ে, বক্তৃতা দিয়ে, গণ্যমান্য লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ইত্যাদি ইত্যাদি নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে।
এক এক দিন আপাদমস্তক ঘর্মাপ্লুত হয়ে বাড়িতে ফিরেন তিনি। দিনভর মাথাটাকে রোদে পুড়িয়ে ব্যথা তুলিয়ে সারারাত যন্ত্রণায় এপাশোপাশ করে। আশাকে কিচ্ছু বলে না কখনো। মেয়েটা একটু ঘুমকাতুরে, অযথা ডেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয়। কিন্তু আশা অস্থির হয়ে উঠে বসে আস্তে আস্তে হাতটা মুখ ফিরিয়ে শুয়ে থাকা গায়কের পেশিতে রেখে জিজ্ঞেস করে, মাথা ব্যথার ঔষধ দিব একটা? কপাল টিপে দিল ভালো লাগবে? আসুন একটি সূরা ফাতিহা পড়ে ফু দিই। এটা কাজ করে সত্যি। অভিনব ইচ্ছে করেই কিছু বলে না। আশাবরী উত্তরের অপেক্ষায় একটু চুপ করে থেকে নিজ থেকেই যা করার করতে প্রবৃত্ত হয়। অভিনব বলে, বুঝলে আশাবরী, স্টুডিওতে বসে গান বানিয়ে বাজারে ছাড়া আর শত বাধা বিপত্তি পেরিয়ে রাজনীতি করে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে বিস্তর পার্থক্য আছে। আশা পাশে বসে গায়কের কপালের শিরা দুটোই মৃদু আঙুল সঞ্চালন করতে করতে বিড়বিড় করে সূরা ফাতিহা পাঠ শেষ করে ঠোঁট গোল করে ফু দেয়। গায়কের নিমিলিত চোখে রাখি পল্লব নড়ে ওঠে। আশা এক চিমটি সাহস সঞ্চয় করে বলে, তা আছে, কিন্তু নিজের শরীর যদি ঠিক না থাকে ওদের সেবা কিভাবে করবেন? রোজ রোজ মাথা ব্যথা নিয়ে ফিরেন, আমাকে কিছুই বলেন না। শেষ কথাটায় কিঞ্চিত অনুরাগের রেশ মিলে। অভিনব বোঝা চোখদয় পিট করে খুলে বলে, কেয়ারের খেলায় বাঁচি না, এত কিছু কই শিখলে? বুড়ি ফুফু থেকে ট্রেনিং নিয়েছ না? মাসিক বেতন কত? আশাবরী প্রসঙ্গ এড়াতে অভিনবের কপালে হাত রেখে বিড়বিড় করে দোয়া পড়ে। হা, লোকটা আর সোজা হল না। সবকিছুতেই তার তেরামি না করলে চলবে কেন? আবার এক একদিন অভিনব অনেক রাত করে বাসায় ফিরে দেখে মেয়েটা বসার ঘরে সোফায় পা তুলে বসে টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে। রিমোটটা অবহেলায় পড়ে আছে কোলের উপর। অথচ টিভি দেখার পর্যাপ্ত অভ্যাস কিংবা স্পৃহা তার কোনো কালেই ছিল না। শুধুমাত্র নিজের ঘুমভারাক্রান্ত চোখ দুটো খোলা রাখা আর গায়কের জন্য অপেক্ষা করার নিমিত্তেই আয়েশ করে টিভি দেখতে বসা। কিন্তু ঘুম যে তাকে এখানেও ছাড় দেবে না তা কে জানত? হাতের জিনিসপত্রগুলো একপাশে সরিয়ে রাখতে রাখতে অভিনব মৃদু স্বরে আশাকে ডাক দেয়, আশাবরী। আশাবরী অগুন লাল চোখ দুটো ধপ করে মেলে ধর্মর করে সোফা থেকে নেমে দাঁড়িয়ে দুই কোরতলের গায়ে অপ্রস্তুত চোখ রোগড়ায়। এরপর একটু ফ্যাকাশে হেসে ঘুমজড়িত কণ্ঠে শুধায়, এসেছেন? এলাম তো। তুমি এখানে কেন? আশাবরী এই প্রশ্নের উত্তরে অপরাধীর ন্যায় তেলতেলে হেসে ডাইনিংয়ের কাছে গিয়ে বলল, খাবারগুলো তো ঠান্ডা হয়ে গেল, আমি গরম করে নিয়ে আসি। খাবার খেতে খেতে অভিনব নিরস গুরুতর গলায় বলে, আশাবরী, তোমার এসব কিছুই করতে হবে না। আমি শিওর জামাই পাগল ফুফু তোমাকে কানপ্রা দিচ্ছে। কাল থেকে যেন এমনটা না দেখি। আমার কিছুর ঠিক নেই। আমার সঙ্গে তাল মেলাতে গেলে তোমারই সমস্যা হবে। বুঝেছ কি বলেছি? বিশাল ডাইনিং কক্ষের দুটে চেয়ারে মুখোমুখি বসে আছো দুজনে। অভিনব পূর্ণ উদ্যমে খাবার উদরসাৎ করে চলেছে আর কথাগুলো বলছে। আশাবরী কেবল খাওয়া থামিয়ে বর্তনের ওপর আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে উন্মনা হয়ে শুনছে। সুমুখে লতার মতন ঝুলে পড়া কয়েকগুচ্ছ বিস্রস্ত চুলের জন্য তার মুখাবয়ব কিঞ্চিত অস্পষ্ট। অভিনব তার মুখের ভাবটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে ব্যর্থ হয়ে গমগম করে বলল, খাচ্ছ না কেন? আমার জন্য বসেছিলে, এখন বসে আছো কেন? মুখ ভার করে কি হবে, তুমি আধুনিক মেয়ে। ওসব মান্ধাতার আমলের নিয়মকানুন মেনে সংসার করবে কেন? আশাবরী নতমুখেই স্বগতোক্তির মতো করে বলে, আপনি এত রাতে এসে একা একা খাবেন, আর আমি খেয়ে ঘুমাবো এটা কিভাবে? আমি তোমার ভালোর জন্যই বলছি আশাবরী। আশা মুখ ফুটে বলতে পারল না, ভালো। আমাকে অধিকার থেকে বঞ্চিত করার আপনি কে? বলতে পারল না ঠিক,
কিন্তু কথাগুলো অবিরত তার মাথার ভিতর ঘুরপাক খেতে খেতে যেই মাত্র ঠোঁটের অগ্রভাগে চলে আসবে ঠিক সেই মুহূর্তে অভিনব আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উঁচিয়ে বলল, আচ্ছা বাপ, হার মানলাম, যা খুশি করো, কোনো মানা নেই, এখন তো খাও। মুখটা যখন প্যাঁচার মতো করো না তখন ইচ্ছে করে ওভাবে তাকিও না, খাও খাও। আশাবরী খুশি হয়ে বুভুক্ষুর মতো খায়। অভিনবের মনে হয় মেয়েটা একটু বেশিই খায়, তার বয়সী সাধারণ বাঙালি রমণীরা তো খায় না, তারা স্বাস্থ্য সচেতন। কিন্তু আশাবরী স্বাস্থ্য সচেতন না হলেও কর্মঠদীঘল হৃষ্টপুষ্ট অথচ কমনীয় দেহে তার লাবণ্য ধরে না। সহজাত কান্তিমতী সে, একসময়ে দোর্দণ্ড-প্রতাপশালী জমিদার বংশের মেয়ে বলে কথা। এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার মেয়েটার সাথে, ভাবে অভিনব। সে কি আদপেই চায় কি না নিজের ওপর আরোপিত সকল অপবাদকে দূরীভূত করে পিতৃপরিচয় ফিরে পেতে। কিন্তু বিষয়টা এতই সেন্সিটিভ যে অভিনব আশার সামনে এই প্রসঙ্গোত্থাপনের সাহস করে না, পাছে মেয়েটা কষ্ট পায়। মাত্র তো বিয়ের অল্প কদিন হল, আরও কয়দিন গেলেই না হয়। এভাবেই বলবে বলবে করে বলাটা ঠিক হয়ে ওঠে না। পৃথিবীর এমন কিছু ব্যর্থ মানুষ রয়েছে, জীবনের একসময় গিয়ে তারা চিন্তা করে এই পৃথিবীটা আসলে তাদের জন্য না। তখন তারা এক গভীর রাতে বিছানা ছেড়ে উঠে জানালার পাশে দাঁড়িয়ে নিজেকে ওই চির একা বিধুর সঙ্গে তুলনা করে তীব্র মানসিক দাবানলে দগ্ধ হয়ে আত্মহননের সিদ্ধান্ত নেয়। এক্ষণে যুথিকাও সেই দলে অন্তর্ভুক্ত হয়েছে। তার ওপর বাজেভাবে অর্পিত হয়েছে অসহনীয় বিকারগ্রস্ত ও অনিয়ন্ত্রিত মস্তিষ্কের যন্ত্রণা। যে অনিয়ন্ত্রিত মস্তিষ্ক শুধু তার অতি প্রিয় আপন মানুষটার ক্ষতি করতেই ব্যতিব্যস্ত হয়। আশাবরীর মতো ভালো মেয়ের বিরুদ্ধে কুৎসা রটায়। কি হবে এমন পেকো জীবন রেখে যে প্রাণাধিক স্বামীর সঙ্গে প্রতারণা করেছে, তার জৈবিক সুখশান্তি কেড়ে নিয়েছে। যুথিকা প্রাণান্তকর বিতৃষ্ণ মন বলল, এমন বিভীষিকাময় জীবনের পরিসমাপ্তি না টানাও যে ঘোর অন্যায়। সে তো চেয়েছিল ভালো হয়ে যায়, দেশের দশের সেবা করে। কিন্তু অদৃষ্টের অখণ্ডনীয় লিখন যে তাকে সেই মোক্ষম সুযোগটা করে দিল না। বদলে দিল বিকৃত অভিশপ্ত এক জীবন, যে জীবন অকেজ এবং পরের ক্ষতির জন্য উদ্যত মুষ্টি। ভিন্ন একটা নাম্বার থেকে অভিনবের উদ্দেশ্য সংক্ষিপ্ত এক বার্তা লিখল যুথিকা। একবার তো মরতে মরতে বেঁচে গেলাম, এবার আর সেই সুযোগ হবে না। যে ভুল করেছি তার কোনো প্রায়শ্চিত্ত নেই জানি, তাই বিদায় নিচ্ছি। ভালো থেকো প্রিয়, এবার অন্তত ক্ষমা করে দিও। বস্তুত তুমি কখনোই আমার ছিলে না, তুমি আশাবরীর। আমি শুধু ছলনার আশ্রয় নিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য। সব অপরাধের জন্য করজোরে ক্ষমা চাই, ভালোবাসি অভি, ভালোবাসি। দেখা হবে অন্য পৃথিবীতে। বার্তাটা পাঠিয়ে আশাবরীকে কল দিল সে। আশা পূর্বদিনের মতোই টিভি দেখছিল আর হাই তুলে ঝিমাতে ঝিমাতে দরজার দিকে উপর্যুপরি তাকিয়ে মনোভূমিতে নিরাশার বীজ বুনছিল। যুথিকার বেনামি ফোনটা পেয়েই সে রিসিভ করে সন্নিগ্ধ সুরে সালাম দিল। আসসালামু আলাইকুম, কে? যুথিকা, ভালো আছো আশা? নরম কণ্ঠে শুধায় যুথিকা। আশার চোখের ঘুম লেজ তুলে পালায়। সে শটান বসে নিজের উত্তেজনা নিবৃত করার চেষ্টা করে বলে, ও আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো নেই, তবে এখন থেকে ভালো থাকব। মানে? কিছু না। ভালো থেকো। হ্যাঁ, অভি তোমাকে খুব ভালোবাসে না? দেখে ওকে কষ্ট দিও না কখনো, আমি কিন্তু ঠিক ধরে ফেলব। যুথিকার কাপা কাপা কণ্ঠে কিসের যেন অপার রহস্য বাজে। আশা ঠিকঠাক বুঝে উঠতে পারে না সে কি বলবে, ভেবে না পেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে চুপ করে রইল। লজ্জা পেয়েছ বুঝি? যুথিকা এবার স্মিতহাস্যে বলে, থাক রাখি,
একটু খোঁজ নিতে ইচ্ছে হলো হঠাৎ। সুখী হও, দোয়া করো আমার জন্য। হু। আশা অন্যমনস্ক হয়ে বলল, করব, আমি সবার জন্য দোয়া করি। ছাড়ছি। যুথিকা লাইন বিচ্ছিন্ন করে মোবাইলটা ঠান্ডা মাথায় ভেঙে টুকরো টুকরো করে ভগ্নাংশগুলো জানালার ফাঁক দিয়ে বাড়ির পেছনে আদারে ছুঁড়ে ফেলল। এরপর টেবিলের ওপর থেকে একটা কলম তুলে নিয়ে খসড়া কাগজে ছোট করে লিখল, আমার মৃত্যুর জন্য শুধুমাত্র আমি এবং আবার নিয়তিই দায়ী। সবকিছু পূর্ব থেকেই প্রস্তুত ছিল। ইনজেকশনের সিরিঞ্জর পেটভর্তি বিষ। যুথিকা নির্বিকার ঠান্ডা মস্তিষ্কে ড্রয়ার খুলে ইনজেকশনটা হাতে নিয়ে সুচালো সিরিঞ্জে পাত রাখল বাঁ হাতের কনুইয়ের উপরিভাগের ধমনীর ওপর। চোখ বন্ধ করে দীর্ঘ গভীর একটা নিঃশ্বাস নিয়ে অবশেষে ধীরে সুস্থে পুশ করে দিল বিষাক্ত ইনজেকশনের পেটের পুরোটা তরল। শরীরটা একটু কেঁপে উঠে অভিযোগ জানায়। পরক্ষণেই ঠোঁটের কোণে এক টুকরো হাসি জেগে উঠে তা সারা মুখে ছাত্রে যায় যুথিকার। পায়ে পায়ে সে বিছানার কাছে এসে দাঁড়িয়ে বালিশটা টেনে মাথার নিচে চেপে সুন্দর কষ্টদায়ক একটি মৃত্যুর প্রস্তুতি নেয়। শনৈ শনৈ শরীরের রন্ধ্রে রন্ধ্রে রক্তের কণায় কণায় মিশে যেতে শুরু করে বিষের প্রভাব। সর্বাঙ্গে কঠিন মৃত্যু যন্ত্রণায় জ্বালাপোড়া ক্রমশ বর্ধিত হয়। কণ্ঠ রোধ হয়ে আসে, বিকৃত মস্তিষ্ক বিষক্রিয়ায় উত্তপ্ত হয়ে ওঠে, বুকের ওপর যেন বিশাল পাহাড় দাঁড়িয়ে, এমন বিশ্রী রুদ্ধ যাতনা। বিছানায় হাত পা ছুঁড়ে ছটফট করতে করতে যুথিকার চোখ উল্টে, দুই জীর্ণশীর্ণ হাতে খামচে ধরে নিজের পেট, বুক, গলা, মাথা। না চাইতেও মৃত্যু যন্ত্রণায় চিৎকার করতে চায় সে, গলায় জোরের অভাবে সেই শব্দ তরঙ্গ রুমের কোনায় কোনায় গিয়ে ঘাপটি মারে। এভাবেই মিনিট 12 অতিবাহিত হবার পর যুথিকার অভিমানী প্রাণপাখি বুকভরা ক্লেশ নিয়ে ওই তন্নি শীর্ণ দেহটা ত্যাগ করে আকাশপথে মুক্ত বিহঙ্গের মতো ঝপাং করে উড়াল দেয়, চোখ দুটো আধখোলা হয়ে তাকিয়ে রয় সদ্য উড়ে যাওয়া বিদেহী আত্মাটার দিকে। মুখগহ্বর গলে সাদা ফেনানির্গত হয়ে কাঁধ ছোঁয়ে নরম বিছানার ওপর আরভাবে পড়ে থাকে নিথরনির্জীবনিষ্ক্রিয় দেহটি। তবুও তার ওষ্ঠকোণে ঝুলে এক ছটাক বিষাক্ত হাসি। আজ যুথিকাই প্রকৃত সুখী। সকাল হতে না হতেই যুথিকার মৃত্যু সংবাদ সারা দেশে বিভিন্ন মাধ্যমে বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। যারা তাকে চিনত না তারাও চারিদিকের নানান আলোচনা সমালোচনায় তাকে ঢের চিনে নিল। যারা আধো আধো চিনত তারা বলল, ও, এই মেয়েটা। কি বলেন, তাকে তো পেপারে দেখেছি, মাথায় সমস্যা ছিল, বড় সুন্দরী ছিল। আহা, কার কি দুঃখ কেউ জানে না। দীর্ঘ নিঃশ্বাস পড়ে ধীরে ধীরে নানান কথা বেরিয়ে এলো। দীর্ঘদিন ধরে সে মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছিল। মা, ভাই, বন্ধুবান্ধব কারোর আশ্বাসরসাই তাকে এই পথ থেকে ফেরাতে পারেনি। পারিবারিক সূত্রে জানা গেল, প্রায়ই সে ছদ্মবেশে অজানাই বেরিয়ে পড়ত। প্রতিবারই তাকে অনেক ঝঞ্ঝাঝামেলা পুহিয়ে ঘরে ফিরিয়ে আনতে হতো। জীবনের শেষ কটা দিন নামাজ কালামও ধরেছিল নিয়মিত। মা ভেবেছিল, মেয়েটা বুঝি এবার ভালো হয়ে গেল। কিন্তু ভালো হয়নি। বুকের তলে দুর্নিরোধ্য এক যন্ত্রণা অহর্নিশ বয়ে বেড়াচ্ছিল সে। ধীরে ধীরে পুরোপুরি মানসিক ভারসাম্যহীনতার দিকে এগোচ্ছিল মেয়েটা। সে চেয়েছিল দিনের পথে ফিরে, কিন্তু অতীতের অগণিত পাপ তার পরিষ্কার ঝকঝকে মস্তিষ্কটাকে কুড়ে কুড়ে খেয়ে কুষ্ঠ রোগীর মতন আগাগোড়া ব্যাধিগ্রস্ত করে তুলেছিল। চিকিৎসকদের ধারণা এই ব্যাধিগ্রস্ততাই তার মৃত্যুর দিকে ঝুঁকার প্রধান কারণ। যদিও সে সুস্থ মননের সঙ্গে নিজ ভারসাম্যে ছিল না, তবুও এটা আত্মহত্যা। বসন্তের স্নিগ্ধ ভোরবেলা। আশাবরী এইমাত্র গোসল সেরে এসে মুক্ত জানালার পাশে মিহি সূর্যালোকে ঈষৎ বাঁকা হয়ে দাঁড়িয়ে ভেজা চুলে ঝাড় দিচ্ছিল। কটনের তোয়ালেটার প্রতিটি ঝাড়ায় মেঝেময় ছড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। হেয়ার ড্রায়ার আছে ঘরে, ওসবে চুল শুকিয়ে এসে স্বস্তি পায় না। মানুষটার কোমল দৌরাত্ম্য গভীর রাতে ঘুমালেও ঠিকই সকাল সকাল জেগে যায় তার চোখ দুটো।
8টার পর তার আর ঘুম হয় না। গায়কের বলিষ্ঠ বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সন্তর্পণে নেমে আসতে হয়। ও বুঝতে পারলেই খপ করে ধরে আবার শুইয়ে দেয়, বোঝা চোখে জড়িত কণ্ঠে বলে, আরেকটু ঘুমাও, মুরগির মতো সকাল সকাল উঠে টো করে কি হবে। সংকোচের চরম উৎকর্ষে আশাবরী পাথরের মতো শুয়ে থাকে, একটু পরই জঠরের কাছে গায়কের হাতের বন্ধনটা শিথিল হয়ে আসে। অপূর্ণ ঘুমটা দুপুরের ভাতঘুমে পুষিয়ে দেয় সে। চুলে ঝাড় দিতে দিতে আশাবরী ভাবছিল, যুথিকার ফোন করার ব্যাপারটা গায়ককে জানান দরকার কিনা। সেই সময়ই টিপয়ের ওপর গায়কের ফোনটা ঝনঝন করে বেজে উঠল। অভিনব একটু নড়েচড়ে ঘুম ভেঙে উঠে এক পলক আশার দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে কানে দিল। একটু সময় পর আশা লক্ষ্য করল, গায়কের ঘুমভাঙা চেহারাটার রং ক্ষণে ক্ষণে বদলাচ্ছে অস্বাভাবিকভাবে, মুখে কথা নেই, শেষে শুধু গম্ভীর বেজার গলায়, ঠিক আছে, বলে ফোনটা পাশের বালিশটার ওপর ছুঁড়ে মারে সে। আশাবরী তোয়ালে চুলে পেঁচিয়ে সন্নিগ্ধত্রস্ত পদে এগিয়ে এসে সাবধানে জিজ্ঞেস করে, কি হয়েছে? অভিনব দীর্ঘ একটা নিঃশ্বাস বাতাসে ছেড়ে চোখ তুলে তাকিয়ে পুনরায় নামিয়ে নিয়ে ভীষণ নির্লিপ্ত বিষণ্ণতায় বলল, যুথিকা সুইসাইড করেছে, কাল রাতে। কথাটা সরাসরি বুকে গিয়ে লাগে আশাবরীর। দুহাত তার উল্টো নিঃশ্বাস সমেত মুখে চলে যায়। চোখজোড়ায় প্রকটিত হয় প্রবল অবিশ্বাস আর ছলছল কাতরতায়। একটা প্রাণ পৃথিবী থেকে বিদায় নেওয়া কি এতটাই সহজ? এতই? এটা কিভাবে সম্ভব? অনেকক্ষণ পর আশার মুখ ছিটকে কথাটা বেরোয়, গোত্রাতেই আমি ওর সঙ্গে কথা বলেছি। সবতে ঠিকই ছিল। তুমি কথা বলেছিলে ওর সঙ্গে? কয়টায়? অভিনবের আখিজোড়ার ছোট ছোট উপশিরাগুলো দগদগে লাল হয়ে আসে। বুকের নিচে একটা তিক্ত যন্ত্রণা বিষাদের দুন্দুভি বাজায়। মনের ঘোজে ঘোজে চাপা ব্যথা মাথা ঠুকে মোড়ে। কিন্তু অভিনব পাত্তা দেয় না। আপনি আসার প্রায় আধা ঘন্টা আগে। নিচু কাপা কণ্ঠে উত্তরটা দেয় আশা। কি বলেছিল তোমাকে? সে অদ্ভুত রকমের স্বাভাবিক। বুকের নিচের উদ্দামতার ছিটেফোঁটাও নেই ভাবভঙ্গিতে। কিন্তু আশাবরীর কোমল নারী হৃদয় তখন আলোড়িত হয়ে সদ্যস্নাত কপলে শব্দহীন বৃষ্টিধারা গড়িয়েছে। তেমন কিছুই না। ভাঙা স্বরে কথাটি বলে চোখে পানি গুহ্য করার চেষ্টা করে আশা, লাভ বিশেষ হয় না, ঘোর বরিশনের মতন অশ্রুবৃষ্টি আরও ফুঁসে ওঠে, জোর চেপে আসে। হঠাৎ মনে পড়েছিল নাকি? গায়ক ও কি সত্যি? অভিনব কেমন একটা প্রচ্ছন্নতায় ডুবে গিয়ে গম্ভীর নির্বিকার সুরে বলে, হু সত্যি। উত্তরটা আসতেই আশা নৈরাশ্যবাদী হয়ে বলে ওঠে, আপনি যাবেন দেখতে? যাব, ওর আত্মার সঙ্গে আমার বিরোধ ছিল। কিন্তু দেহটার সঙ্গে না। সেই আত্মাটা চলে গেছে। সর্বোপরি ও আমার কাছের একজন বন্ধু ছিল। যাওয়া কি উচিত নয়? প্রশ্ন রাখল অভিনব। কিন্তু আশা সেই প্রশ্নের ধারে কাছেও না গিয়ে অশ্রুপূর্ণ গোহারি করে বলল, আমিও যাব আপনার সঙ্গে। ওকে শেষবার দেখব। আমার জন্যই ও মরেছে। আমি জানি। আমি না থাকলে এসব কিছু হতো না। অভিনব দেশলাইয়ের কাঠি ন্যায় ফস করে জলে উঠে রক্তচক্ষুদয় আশার দিকে ঝুঁকিয়ে বলে, এসব কি কথা আশাবরী? তুমি নিজেকে কেন দুষছ অযথা? কান্না বন্ধ করো। তোমরা মেয়েরা সবসময় সোজাটা না বুঝে বাঁকা একটা অর্থ দাঁড় করাও, এটা তোমাদের জাতিগত সমস্যা। ফের এসব আমি শুনব না। যেতে চাইলে প্রস্তুত হও এখনই। একনাগারে কথাগুলো বলেই সদর্পে হেঁটে বাথরুমে দিকে এগিয়ে গেল অভিনব। আশাবরী নিথর চোখ দুটো অপলক মেলে অশ্রুরোধ করে বিষণ্ণ পাথরের মূর্তির মতো বসে রইল। যুথিকার অপমৃত্যুর জন্য তার অবচেতন মনমস্তিষ্ক অলক্ষ্যে তার দিকেই যেন আঙুল তুলছে। নিজেকেই তার 16 আনা দোষী মনে হচ্ছে। কেন এমন চিন্তায় মন আন্দোলিত তার কোনো যুক্তিযুক্ত কারণ আপাতত তার ভাণ্ডারে নেই।
সকল যুক্তি আর অনুভূতির দেয়াল যেন যুথিকার মৃত্যুর খবর শুনে মনের কবাটের ওপর অতর্কিত স্থলিত হয়ে পড়েছে। বাথরুম থেকে বেরিয়ে অভিনব দেখল, মেয়েটা ঠায় বজ্রাহতের মতো নিশ্চল হয়ে বসে আছে। তার বিমর্ষমায়াবী মুখচ্ছটা খানিক আগের রূঢ় আচরণের জন্য বুক চিরে এক অনুশোচনার তপ্ত হাওয়া নির্গত করল। পায়ে পায়ে এগিয়ে এল সে। কাছে এসে চৌকিতে বসে আশার হাতটা ধরতেই সে প্রস্তবিচলিত হয়ে উঠে দাঁড়িয়ে, যাচ্ছি বলে দৌড়ে গিয়ে আলনা থেকে তোয়ালেটা পেরে এনে দিল। অভিনব ওর দিকে উন্মনা হয়ে তাকিয়ে তোয়ালেটা তুলে নিতেই আশা নতমুখে বিনা বাক্যে প্রস্থান করল। ক্ষমতা বলে যুথিকার মরদেহের পোস্টমর্টেম রোধ করেছে তার পরিবার। ঢাকাতেই তার দাফন করা হবে বলে জানা গেল। শুরুতে ফেনী গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার কথা থাকলেও সেখানকার কিছু আতেল বলল, তার জানাজা হবে না, হাঁটু পর্যন্ত গ্যারে কবর দেওয়া হবে। অন্য পক্ষ বলল, সে মানসিক রোগী ছিল, ইচ্ছে করে আত্মহত্যা করেনি, নিষ্পাপ সে। এই কুসংস্কৃতি তোমরা তার বেলায় প্রয়োগ না করলেই পারো। একটা ছোটখাটো গোলযোগ বেঁধে গেল। মূলত যুথিকার গ্রামের বাড়িতে চাচাদের সঙ্গে একটা দ্বন্দ্ব ছিল বলেই তারা সেই দ্বন্দ্বের সুযোগ নিয়ে আড়ালে থেকে এর কলকাঠি নাড়ছিল। শেষমেশ বারংবার মূর্ছা যাওয়া যুথিকার আম্মার কানে কথাটা গেলে তিনি সদম্ভে ঘোষণা দিলেন, আমার মেয়ে আমার কাছেই থাকবে, ঢাকাতেই ওর দাফন হবে, তোদের বিদ্বেষের জবাব আমি দেব। দুপুর নাগাদ যুথিকার বাসায় গিয়ে পৌঁছাল অভিনবরা। সঙ্গে গেল আশাবরী, ইহিতা, আরও জন 2 অভিনবের সহচর। পুরো বাড়িতে মানুষের ভিড়, লোকে লোকারণ্য আলিশান বাড়িটার এধার ওধার। গেটের বাইরেও সাধারণ মানুষ, মিডিয়াকর্মীদের আনাগোনায় তিল ধারণের ঠাঁই নেই। প্রথমটা যুথিকার কিছু কাজিন অভিনবকে ভেতরে ঢুকতে না দেওয়ার ব্রত ধরলেও পরক্ষণেই পুলিশের হস্তক্ষেপে তারা সরতে বাধ্য হল। হাজারো লোকের ভিড় চিরে গায়কের পিছু পিছু ইহিতার হাত ধরে আশাবরী অন্দরের দিকে গেল। যে ঘরে লাশ রাখা হয়েছে সে ঘরের দরজার সামনে যেতেই গায়ককে দেখে জনকতেক লোক একটু তারা দৃষ্টিপাত করে সুমুখ থেকে সরে গিয়ে ভেতরে ঢোকার জায়গা করে দিল। দ্বার উন্মোচিত করে ভেতরে প্রবেশ করল সবাই। মেঝেতে একটি পার্টি বিছিয়ে লম্বা করে শায়িত করা হয়েছে যুথিকার নিষ্পন্দ দেহটাকে। ক্লিষ্টশীর্ণ দেহটার আপাদমস্তক তুষারধবল কাফন মুড়ানো। মাথার দুপাশে আগরবাতি নিঃসৃত ধূম্রকুণ্ডলী বিশাল ঘরটার রন্ধ্রে রন্ধ্রে বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যুথিকার বিত্তশালী মা নির্জীবের মতন পড়ে আছে মেয়ের লাশের পাশে। কয়েকজন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আর কয়েকজন ইতস্তত হাঁটু ভেঙে বসে আছে মেঝেতে। অভিনবরা উপস্থিত হতেই তিনি ডুকরে কেঁদে উঠে বসলেন। অশ্রবিকৃত স্বরে মেয়ের মুখের ওপর থেকে কাফন সরিয়ে আপনা আপনি বললেন, দেখো দেখো, দেখে যাও শেষবারের মতো। ও আমার মেয়ে, কেন মাকে ছেড়ে গেলি, কেন গেলি রে? সুর করে মাতম করা শুরু করলেন তিনি। অভিনব আর আশাবরী পরস্পর এক পলক দৃষ্টি বিনিময় করে উভয়েই ধীরে ধীরে মেঝেতে হাঁটু ভেঙে বসল। আশার চোখের তারায় নীরব জল ছলছল করছে। অভিনব ঈষৎ কম্পমান হাতটা যুথিকার আত্মাশূন্য ঠান্ডা কপলের ওপর রেখে ভারী একটা নিঃশ্বাস ত্যাগ করল। সেই গভীর নিঃশ্বাসেই যেন মৃত মানুষটির প্রতি তার যত খেদ, ক্ষোভের শিখরচুম্বী হিমালয় গলে দুঃখের নদী হয়ে গেল। যুথিকার সাদাপাংশু ঠোঁটের কোণে একফালি স্তিমিত হাসি প্রাণবন্ত হয়ে রয়েছে। চোখ ঈষৎ খোলা, চেহারাটা 12 আনাই বদলে গেছে। কাছের মানুষেরাই শুধু চিনতে পারে। একসময়ের আবেদনময়ী যুথিকার সঙ্গে আজকের যুথিকার ছিটেফোঁটাও মিল নেই। মিনিট আধেক পর উঠে দাঁড়ায় অভিনব। ইহিতাকে কাছে ডেকে বলে ঢাকার ফ্ল্যাটের চাবিটা দিয়ে বলল, নাও ধরো, আশাবরীকে নিয়ে ওখানে চলে যাও, আমি জানাজা দাফন শেষে আসব, প্রয়োজনে ফোন করো। হ্যাঁ। ইহিতা অনুভব করল
ভাইয়ের কণ্ঠস্বর স্পন্দনহীন গম্ভীর হলেও ভেতরটায় চাপা ব্যথার বিনা যেন ঝনঝনিয়ে উঠছে বারংবার। দুঃখ হবারই কথা। 1-2 বছর নয়, বহু বছরের ঝঞ্ঝাক্ষুব্ধ পথচলা তাদের। কখনো কখনো শত্রুর মৃত্যুতেই হৃদয় ব্যথায় ব্যথায় ভরে ওঠে। আর এত একসময়ের প্রাণপ্রিয় বন্ধু, 2 বছর সংসার করা সহধর্মিণী, তারা কাছাকাছি এসেছে, হয়তো ভালোবেসেছে। একটু আতে তো লাগবেই। অযাচিত কথাগুলো ভাবতেই ইহিতা ভাইয়ের হাত থেকে চাবিটা নিয়ে আসার উদ্দেশ্য বলল, এসো আশা। আশাবরী তৎক্ষণাৎ এলো না। আর কিছুক্ষণ যুথিকার লাশের পাশে বসে থেকে থেমে থেমে পুরনো কথাগুলো উত্তরোত্তর রোমন্থন করে শব্দহীন অশ্রুবর্ষণ করল। এরপর ইহিতার ডাকে সাড়া দিয়ে সেই ঘর থেকে প্রস্থান করল। বাদে আসর বিশাল এক জানাজা শেষে যুথিকাকে 3.5 হাত মাটির নিচে দাফন করা হল। জানাজার সমকালে কেবল এই প্রথমবারের মতো অভিনবের চোখ দুটো ছলছল করে উঠেছিল। দাফন কাফন শেষে সন্ধ্যায় অভিনবকে থাকতে বলেছিলেন যুথিকার আম্মা। সেই নিমিত্তেই অভিনব এখন ঘরে ফিরে না গিয়ে যুথিকার আম্মার সামনে বসে আছে। মহিলা কেঁদে চলেছেন অবিরত। পিতৃহীন মেয়েকে তিনি বরাবরই বড্ড ভালোবাসতেন। জীবনটা অবধি দিতে প্রস্তুত ছিলেন সর্বদা। অথচ, আমার মেয়েটাকে ক্ষমা করে দিও বাবা। অনেকক্ষণ পর আত্মস্থ হয়ে কথা বললেন তিনি, আমি ঠিক জানি না হঠাৎ কি থেকে কি হয়ে গেল। আমি ওর ভুলগুলোকে লাই দিয়ে দিয়ে তোমাকে দুষেছিলাম বারবার। এখন আমি সত্যটা দেখতে পাচ্ছি। ও প্রায় পাগল হয়ে গিয়েছিল। আমি আর দেখতে পারছিলাম না ওর কষ্ট। বকতে বলতে তিনি আবারও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি। অভিনব বিষণ্ণ চোখে কিছু সময় তাকিয়ে থেকে ঠোঁট টিপে দীর্ঘ একটা নিঃশ্বাস ধীরেসুস্থে নিষ্ক্রান্ত করল। আপনাদের উচিত ছিল আরও সতর্ক হওয়া, মন্তব্য করল অভিনব, যেহেতু সে এর আগেও একবার এসব করার চেষ্টা করেছে। কিন্তু স্বীকার করেনি। যে চলে গেছে তাকে তো আর ফেরানো যাবে না। এখন তার আত্মার মাগফিরাত কামনা করাই উত্তম। নিজেকে শক্ত করে কথাগুলো বলল অভিনব। যুথিকার আম্মা হাহুতাশ করে বলল, কাটা ঘায়ে নুন ছিটিও না আর। সব আমাদেরই দোষ। সব। অভিনব বলল, সব নিয়তির দোষ। ড্যাশ। যুথিকা বলেছিল, একটু থেমে বলিরেখায় চিমসানো কোটরাগত চোখ তুলে তাকান, আশা মেয়েটাকে তুমি বিয়ে করেছ। বিশ্বাস করিনি। আজ দেখলাম তোমার সঙ্গে এসেছে। হ্যাঁ, বিয়ে হয়েছে আমাদের। বলতে গিয়ে এতটুকু অনুতাপ বোধ করল না অভিনব, বরং একটা অস্পষ্ট গর্বে যেন ওর বক্ষদেশ স্ফীত হল। ভালো ভালো। নিজের সুখের দায়িত্ব নিজেরই, তোমাদের কল্যাণ হোক। সুখী হও, সুখী হও। আজ আমি আসি। অভিনব হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ায়, আপনি ঠিক নেই, অন্যদিন আলাপ করা যাবে। নিজের যত্ন নিবেন। সালাম আলাইকুম। এসো। দুবলা গলায় সায় দিলেন তিনি। অভিনব বেরিয়ে এলো। রাতে অভিনব ফেরার পর আশাবরী শীতলবিমর্ষ কণ্ঠে বলেছিল, খিচুড়ি করেছি, বেড়ে দিব। অনিচ্ছা সত্ত্বেও একটা মিথ্যে অভিনবে মুখ ফসকে বেরিয়ে গেল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। গায়কের শুকনো মুখ দেখে মিথ্যেটা অনুমান করতে দেরি হল না আশার। চাপা অনুরাগে তার মুখ দিয়েও কে যেন একটি মিথ্যে বের করে আনল। আমি খেয়েছি। এটাও যে মিথ্যা তা বুঝতে বিশেষ বেগ পেতে হল না অভিনবের। বিয়ের মাস হতে চলল, অথচ একটা দিনের একটা বেলাও মেয়েটা তাকে রেখে খায়নি, অথচ আজ আগে আগেই কাজ সারা। এটা বিশ্বাসযোগ্য? সে না তাকিয়েই নিজে নিজে বিছানা গুছিয়ে শুয়ে পড়ে বলল, তবে শুয়ে পড়। সেই রাতটা আশা অভিনবের চরম দুর্বিষহভাবে অতিবাহিত হল। পাশাপাশি এক ছাদের নিচে উজাগর থেকেও কেউ কোনো কথাটি কইল না। কি এক দুর্লঙ্ঘ বাধায় দুটো প্রাণ বিছানার দুপাশে ছটফট করল গোটা রাত্রি।
অভিমানে আজানা অপমানের ক্ষীণ রেশে আসার দুচোখ ছেপে জল উপচে পড়ে বালিশের গায়ে। বারংবার এই অপমৃত্যুর জন্য তার মন তাকেই দায়ী করে চলেছে। সে যদি না থাকতে তবে আজ এত কিছু হতো? মানুষটাও নিশ্চয় সেটা বুঝতে পেরে এমন খটমটে আচরণ করছে। নতুবা তার এই বিরহের হেতু কি? প্রাক্তনের প্রয়াণে তিনি খুশি না হলেও তো অতটা দুঃখীও নন যে বসে বসে নীরব শোক পালন করবেন। তাহলে কি তার ধারণাই সঠিক? নতুবা কেন তিনি সবসময়ের মতো কাছে এসে একটু সুন্দর সুন্দর হৃদয় জুড়ানো কথাগুলো বলেন না? কেন তিনি বিকর্ষিত হয়ে ওকোনায় পড়ে আছেন? গহন দীর্ঘনিঃশ্বাসে ঘরটার বাতাস ভারী হয়ে আসে। যে দুটি নরনারী 1 মাস ধরে অতন্দ্র ছিল ভিন্ন এক মোহবিষ্টতায় মোলায়েম চাদরে, আজ সে দুটি মানুষই আজ দুপাশে মুখ ফিরিয়ে আত্মভাবনায় নিমগ্ন। একদিকে অভিনব সকালের ঘটনদৃষ্টে গুম হয়ে ভাবছে, তার না হয় একটু খারাপ লাগছে তাই বলে একদিন কি মেয়েটা নিজ থেকে এসে তাকে কিছু বলতে পারে না? একপাক্ষিক আর কত? এটা জোরতা না অবহেলা? সারা জীবন কি সেই শতপ্রবৃত্ত হয়ে সবকিছু করবে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে অভিনব। আশাবৃও কখন ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারে না। পরদিন সকাল থেকেই কিন্তু অভিনব নিজেকে স্বাভাবিক করে নেয়। কিন্তু আশাবৃ হতে পারে না। প্রয়োজনের বাইরে একটা শব্দও উচ্চারণ করে না। কোনো কিছুতে উৎসাহ দেখায় না কিংবা অযৌক্তিক কথাবার্তা বলে মাথা খায় না, বোকামি করে না। একদম চুপ হয়ে থাকে আর বাদীর মতো ফরমাইশ নিয়ে যায়। বিরক্তি ধরে যায় অভিনবের। মাও হয়, আবার একটা ক্ষীণ বেদনা হৃৎপিণ্ডের ওপর সুই বিদ্ধ করে। এভাবেই ঝাপসা ও যুক্তিহীন মানবিমানে রথ ঝিমেতালে চলতে থাকে দুজনার মাঝে। অভিমানের বেলায় যুক্তি খাটে না। তামাম দুনিয়ায় যুক্তি একদিকে আর অভিমানের হেতুগুলো অন্যদিকে, অভিমানকে যুক্তি দিয়ে বিচার করা চলে না। 2 দিন কেটে যায়। চট্টগ্রাম ফিরে অভিনবের নিয়মিত ব্যস্ততা শুরু হয়ে যায় আবারও। সংসদ সদস্য হতে গেলে কম ঝক্কি ঝামেলা তো আর সামলাতে হয় না। তার মধ্যে বিরোধীদলীয় মারদাঙ্গা পক্ষ তো আছেই, তদুপরি একই দলীয় একজন হিংসুটে হীনন্য ব্যক্তির নমিনেশন বাতিল হওয়ার তিনিও বেশ ক্ষিপ্ত। নির্বাচনকে সামনে রেখে নানান স্থানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাতে তার জুড়ি নেই। ইতোমধ্যেই তিনি তার কুকর্ম শুরু করে দিয়েছেন। অভিনব জানে গতবার তাকে আহত করার পেছনে এই আজম খা লোকটাই হাত ছিল। দুঃখজনকভাবে তিনি কোনো প্রমাণ রাখেননি, ফলে সাধারণ জনগণ এ বিষয়ে অবগত হলেও কোনো প্রমাণ না থাকায় তার ডালপালা বেশ উত্তমভাবেই গজিয়েছে। বিরোধী দলের প্রার্থীটিও সমানভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে নগরে। পুলিশ শান্তিপূর্ণভাবে সবকিছু সামাল দিচ্ছে। দিন শেষে অভিনব দেখল, 2 বিরোধী দলের মধ্যে একদল কিছুটা চীর্ণ হলেও অন্য দলটা যেমন মারদাঙ্গা সমর্থক সংখ্যাও তেমনি বিপুল। বুঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে যাচ্ছে। কিন্তু অঘটন একটা ঘটল। শান্তি জিনিসটা এদেশের নির্বাচনে কখনো হয়নি, হবে বলেও আশা নেই। সেদিন সন্ধ্যাবেলায় আপাদমস্তক সাদা একটা পাঞ্জাবি পরে মোটামুটি একটা জনপ্রতিনিধির বেশভূষা ধারণ করে নগরের একটা স্থানে জনসমাবেশের সম্মুখ শান্তশিষ্ট সহাস্য ভঙ্গিতে একটা বক্তৃতা দিচ্ছিল অভিনব। বক্তৃতার কিয়দংশ এমন: অনেকে বলেন, আমি গান গাই এজন্য আমার পরিচিতি বেশি। কাজের বেলায় আমি ঝুরু। এখন আমি বলতে চাই, এখানে কয়জন আমাকে গায়ক হিসেবে চিনেন আর কয়জন আমাকে আমার সংগঠন থেকে চিনেন? আমি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত মানুষের সিংহভাগই খেটে খাওয়া সাধারণ আপামর। তাদের চোখে গান শোনার আগ্রহ নেই, আছে অধিকার নিয়ে দুবেলা ডালভাত দিয়ে পেট পুড়ে খাওয়ার আকুতি। গতবার আমাকে আহত করা হয়েছিল আপনারা জানেন। সেই হামলার কারণটা আমি কখনো প্রকাশ করিনি। আজ বলছি, সেই হামলার কারণ ছিল আপনাদের মতো মানুষদের অন্নসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। তারা বছরে বছরে একটা শাড়ি আর লুঙ্গি দিচ্ছে আর আমাদের সম্মিলিত সংগঠনের কল্যাণে তাদেরকেই একটা চাকরি জুটিয়ে দিচ্ছি, দোকান করে দিচ্ছি,
মদ্য কথা এসবই ছিল আমার অপরাধ। বোকার স্বর্গে বাস করছেন আপনারা। এক অভিনব গেলে শত অভিনব আসবে। যতদিন এই প্রাণ আছে ততদিন আপনাদের অধিকার আদায়ের জন্য লড়ে যাব ইনশাআল্লাহ। বক্তব্য চলল আরও বেশ কিছু সময়ে। সুমুখে থাকা মানুষগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছে অপরূপ ভঙ্গিমায় বলা প্রতিটি বাক্য। কারো মুখে রত্তি পরিমাণ বিরক্তির ছাপ নেই। বক্তৃতা শেষে একটা মিছিলের মাধ্যমে কার্যক্রম আজকের মতো ইস্তফা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু মিছিলে ঘটল বিপত্তি। হঠাৎই একটা দল লাঠিসোঁটা নিয়ে ধর ধর মারমার করে এসে লোকজনের ওপর হামলে পড়ে একেবারে ছত্রভঙ্গ করে দিল। অপ্রস্তুত লোকজন যে যেদিকে পারে প্রাণপণে ছুটল। দোকানপাট, শপিং মলের শাটার নামিয়ে দোকানিরা কেউ ভেতরে আশ্রয় নিল, আবার কেউ দিকবিদিকে উশৃঙ্খলভাবে ছুটল। পুলিশ টিয়ার গ্যাস, গরম পানি নিক্ষেপ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনল। সাধারণতই অভিনব মিছিলে ছিল না। সে গাড়ির কাছে দাঁড়িয়ে তার কাছের সহচরদের নিয়ে প্রস্থানোর উদ্যোগ করছিল, এমন সময় আরও একটি দল এদিকটায় ঝাঁপিয়ে পড়ল অতর্কিতভাবে। অভিনবকে নিরাপত্তা দিতে গিয়ে বেশ কয়েকজন সহযোদ্ধা তৎক্ষণাৎ জখম হল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল অল্প দূরে। তারা আসতে আসতেই ব্যাপারটা দ্রুত ঘটে গেল। অভিনবের দিকে একজন টিনটিনে যুবক হকিস্টিক নিয়ে মারমুখী হয়ে এগিয়ে এসে সরাসরি মাথায় আঘাত করল। একটু মাত্র টলে গিয়ে গাড়ির সঙ্গে ঠেসে দাঁড়াল সে। কপাল চিরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সাদা জামা ছোপ ছোপ রক্তে ভরে গেল। দ্বিতীয় আঘাত করবে কি করবে না এমন সংশয় দ্বিধান্বিত ছোকরাটা দ্বিতীয়বার আক্রমণ করতে আসতেই অভিনব দুইবার সরে গিয়ে অবশেষে অনেকটা বাধ্য হয়ে পকেট থেকে রিভলভার বের করে সরাসরি তার পায়ে গুলি করল। বিকট এক চিলচিৎকার দিয়ে পথের ওপর ধরাশায়ী হয় সে। পুলিশ ততক্ষণে ওদিকটায় কয়েকজন ধরপাকড় করে হন্তদন্ত হয়ে অভিনবকে নিরাপত্তা দেবার জন্য ছুটে এসেছে। অসময়ে পুলিশ ঢাল খড়গ নিয়ে উপস্থিত হতেই আহত অভিনব অকৃত্রিম রোষাবিষ্ট হুঙ্কার দিয়ে বলল, আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে টহল দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়নি। কোথায় থাকেন আপনারা? সরি স্যার, মিছিলেও হামলা হয়েছিল। আমাদের একটা টিম ওদিকটা সামাল দিচ্ছিল। থানা থেকে সোর্স। ঘোড়ার ডিম করেন আপনারা। আগেই বলেছিলাম নিরাপত্তা বাড়ান। একে ধরেন, গ্রেফতার করার আগে ও কোনো দলের সেটা বের করেন। বাকিটা আমি দেখছি। ভাড়া করা সন্ত্রাসী মনে হচ্ছে দেখে। সব মিলিয়ে পুরো ন্যাক্কারজনক বিষয়টা এত দ্রুত ও অভাবনীয়ভাবে ঘটে গেল যে কেউই ঠিক সামলে উঠতে পারল না, অভিনব না, পুলিশও না। সেদিনও রাত করে ফিরল অভিনব, মাথায় ব্যান্ডেজ নিয়েই বৈঠকে বসে পালাক্রমে আলোচনা ও মতবিনিময় হল। এবার নিজেদের দাপট দেখানোর সময়। দেখাতে হবে আমরাও কম মারকুটে নই। দাচাপাতি আমরাও সমানে সংগ্রহ করতে পারি। এক একটার পাকেটে হাতে ধরিয়ে দিতে হবে। তবেই সহযোদ্ধাদের রক্তের বদলা নেওয়া হয়। অভিনব সবাইকে শান্ত হয়ে বিষয়টা ভাবতে বলল, হাঙ্গামা করা আমাদের কাজ নয়। বিনা হাঙ্গামাই তাদের উচ্ছেদ করাই হবে বুদ্ধিমানের। এর জন্য অপেক্ষা করতে হবে। সহিংসতা কোনো কিছুরই সমাধান হতে পারে না। নেতার এমন সিদ্ধান্ত অনেকে মাথা নেড়ে সায় দিল, আবার অনেকে অসন্তুষ্টচিত্তে নিতান্ত অপারগভাবে সিদ্ধান্ত মেনে নিল। তবে ভরসা হারাল না। নেতা যে প্রকাশ্যে নয় বরং চুপিসারে কাজ সারে তা কারোরই অবিদিত নয়। যাই হোক, গভীর রাতে ঘরে ফিরে অভিনব দেখল আশাবরী প্রতিদিনকার মতন সোফায় ঘুমন্ত কিংবা ঢুলু ঢুলু নয়নে টিভির দিকে তাকিয়ে বেগার জাগ্রত নেই। একটু হতাশ হয়ে সে বেডরুমের দিকে এগিয়ে গেল, জড়িত পা দুটো কোনো মতে মেঝে থেকে উত্তোলন করে। বেডরুমের আলো নিভৃন্ত। উন্মুক্ত জানালা পেছনে কৌমুদীউচ্ছল বাগানের সুবিমল প্রকৃতি দৃশ্যমান। সেদিকে একবার দৃষ্টি রেখে সুমুখে বিছানার পাশে এগিয়ে গিয়ে গায়কের চাদরটা খুলে রাখল সে। বিছানায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আশাবরী।
জানালা গলে একখণ্ড শুভ্রনির্মল চন্দ্রকিরণ আশার ঘুমন্ত মায়াবী মুখের ওপর তির্যকভাবে এসে পড়েছে। ঘরময় অন্ধকারের সমুদ্রে ওই একটুখানিই যেন মানিক্যের অমায়িক দীপ্তি। অভিনব মাথার চিনচিনে যন্ত্রণা বিস্মৃত হয়ে ঠাই দাঁড়িয়ে থেকে নির্নিমেষ চোখে আশার অলোকসুন্দর জ্যোৎস্নার সরোবরে পদ্মের ন্যায় ভাসন্ত মুখখানা পর্যবেক্ষণ করল। তার লতার মতন লতানো ভ্রু যুগল তলে মুদিত রূপমুগ্ধ চোখের দীর্ঘ বাঁকানো পক্ষপল্লব চোখেরই কোলে শায়িত, তন্দ্রাবেশে বাঁ হাতের পুষ্ট করতল কুসুমকোমল গালে নিচে ন্যস্ত। কপলের নিচে হাত ঠেকানোর কারণে লালিত্যময় ঠোঁটজোড়া ঈষৎ প্রস্ফুটিত ফুলের ন্যায় মৃদু হা করে আছে, আর তার ফাঁকে একজোড়া মুক্তোর মতো ঝকঝকে ধবল দাঁত কিঞ্চিত মাত্র দেখা যায়। রয় রয় দেখে দেখে কি এক ইন্দ্রজালে জড়িয়ে পড়ল অভিনব। গত 2 দিনের অব্যক্ত মানভিমান ভুলে সে ধীরে ধীরে আশাবরীর পাশে গিয়ে বসল। মনে হল এত এত অপার্থিব সৌন্দর্যের পরও মেয়েটার ঘুমন্ত মুখেও যেন ক্ষীণ প্রচ্ছন্ন বেদনার ছাপ। কেন কে জানে, গত 2 দিনে সেও কি তাকে কম অবহেলা করেছে বোকা মেয়েটাকে? আশাবরী না হয় একটু চাপা স্বভাবের। যুথিকার মৃত্যুতে সে নিজেকে দোষী ভেবে ভ্রম করে গুমরে গুমরে কষ্ট পাচ্ছে, কিন্তু তারও কি একইভাবে জিদ করে বিরূপ আচরণ করা উচিত হয়েছে? ভেবে ভেবে অভিনব নিজের ভুল মোচনের চেষ্টাস্রূপ ঈষৎ ঝুঁকে সন্তপর্ণে নিজের অধরস্থ আলতোভাবে ছোয়াল আশার নিদ্রারত জ্যোৎস্না নিপতিত স্নিগ্ধ নরম গালে। সঙ্গে সঙ্গেই আশাবরীর ঘুম ছুটে গেল। সে ভীষণ অপ্রস্তুতভাবে তোড়বড় করে উঠে বসে লাল হয়ে বলল, ও আপনি এলেন? টিভিটা ঝিরঝির করছিল। কথাটা শেষ হতে না হতেই চন্দ্রালোকে আশাবরীর চোখ গেল গায়কের ছোপ ছোপ রক্তে সয়লাভ সাদা পাঞ্জাবি আর ব্যান্ডেজ মুড়ানো কপালে। সে প্রথমটা বিস্মিত ও পরে আকুলিত ক্রন্দন জুড়ে অস্থির হয়ে বলল, আল্লাহ, এ কি? কি হলো আপনার মাথায়? ওমা, রক্ত? রক্ত কেন? বলুন না, কি হয়েছে? কি করি? বলতে বলতে সে বেকুল কিংকর্তব্যবিমূঢ় হয়ে ইতিউতি দৃষ্টি প্রক্ষেপ করল। অভিনব কোনো বিকার ছাড়া এগিয়ে এসে আশার গালের অপর পৃষ্ঠে চুমু দিয়ে বলল, এক গালে চুমু দিল নাকি এক গেলে ছেলে হয়? কিছু হয়নি, একটু আঘাত লেগেছে শুধু। একটু থামল সে। আশাবরী হতভম্ব হয়ে ব্যথিত বিস্ফারিত চোখে মেলে তাকায়। কিছুই হয়নি এমন ভাব করে অভিনব আবার বলল, 2 দিনের দূরত্বেই মনে হচ্ছে আমরা কত বছর কাছাকাছি আসি না, তাই না ঘর ছাড়া? আশা ঠোঁট চেপে কান্না রোধ করে অসংযত অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, আপনি কি পাগল হয়েছেন? এসব কি করে হল? এত রক্ত ঝরেছে। অভিনব পূর্বের মতোই নির্বিকার সুরে বলল, হামলা হয়েছিল। চিন্তার কিছু নেই, কেঁদো না। তোমার মন ভালো এখন? আশার বেকুলিত চোখ দুটো উত্তরোত্তর ঘুরে ঘুরে গায়কের চোখে কি যেন খুঁজে ফিরে সংশয়িত সুরে বিড়বিড় করে বলল, আজ হঠাৎ কি হয়েছে আপনার? ভয় লাগছে আমার। সত্যিই তো, কি হলো হঠাৎ মানুষটার? 2 দিন ধরে এদিক থেকেও রাগ ওদিক থেকেও রাগ। হঠাৎ এত ভালো মানুষের পেছনে কি কারণ? আশার অমূলক সংশয় অভিনব হঠাৎই নীরস অট্ট হাসি দিয়ে বলে উঠল, কেন? আমি বুঝি কখনোই তোমাকে আদর করি না? আশা জ্যোৎস্নার আলো থেকে সরে গিয়ে নিজের লজ্জাবনত মুখখানা লুকিয়ে খাট থেকে নেমে দাঁড়াল। প্রসঙ্গ ধামাচাপা দেওয়া প্রয়োজন। লোকটার লক্ষণ ভালো না। সেই গায়কের রক্ত জবজবে জামাটা উন্মোচনে হাত লাগিয়ে বলল, অনেকখানি কেটেছে না? জামাটা খুলে ফেলুন না, দেখে কেমন ভয় ভয় লাগছে। অভিনব মাথা ঘুরিয়ে কৃত্রিম অবাক হওয়ার ভরং ধরে বলল, সে কি এখনই? অ্যাডভান্স। গুড গুড। অলক্ষিত ষাটটা বুঝতে পেরে আশা কুণ্ঠিত হয়ে আবদারে কিশোরীর ন্যায় বৃথা মেঝেতে পা ঠুকে একছুটে ঘর থেকে বেরিয়ে গেল। ওহ, কি লজ্জা, কি লজ্জা! ভয় আর লজ্জা দিতে দিতেই মানুষটা তাকে একদিন ফিট করে ফেলবে।
এতদিন ভালো করে কথা না বলে আজ মাথা ফাটিয়ে আসছেন যত ভাড়ামো করতে। একটা মানুষের এতগুলা রূপ কিভাবে থাকতে পারে? খানিকক্ষণ পর অভিনব একটু রুক্ষতার স্বরে হাঁক দিল, আশাবরী। আশা দরজার কাছে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে রাঙ্গা হয়ে দাঁড়িয়েছিল। সে সাড়া দিয়ে ধিমে পদে পুনরায় ঘরে ঢুকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ঔষধ এনেছেন তো? আসুন ভাত বেড়ে দিই। অভিনব একটা খাতার উপর নিশ্চল দৃষ্টি নিবন্ধ করে বেজার শ্লেষের সুরে বলল, এটা তুমি না করলেও পারতে আশাবরী, না ভাবলেও পারতে। খাওয়া দাওয়া পরে এদিকে এসো, আগে হিসাবটা চুকিয়ে নিই। শুরুতে আসার কিছুই হৃদয়ঙ্গম হল না, কিন্তু পরক্ষণেই খাতাটার দিকে চোখ পড়তেই তার হৃদয় সমুদ্র আন্দোলিত হয়ে প্রকাণ্ড এক ভীম জলোচ্ছ্বাস অন্তর্বালুকা বেলায় আছড়ে পড়ল। ভয়বিস্ফারিত নেত্রে আশা ভাবল, সর্বনাশ, এই খাতা গায়কের হাতে কি করে গেল? কি করে? ভয়বিস্ফারিত নেত্রে আশা ভাবল, এই খাতা গায়কের হাতে কি করে গেল? কি করে? তিনি নিশ্চয় ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে খাতাটা নিয়েছেন আর গত 2 দিনের টুকিটাকি লেখা সব গড়গড় করে পড়ে নিয়েছেন। এখন কি হবে? মন খারাপি থেকে অনেক শুলবিদ্ধকর কথা তো সেখানে লিখেছে সে। ভুল বুঝবেন না তো তিনি? ভাবতে ভাবতে আশা আসামির মতো মাথা নিচু করে হেঁটে গিয়ে পালং ঘেঁষে দাঁড়াল। অভিনব ক্রূর চোখ তুলে তাকাল। ভয় আশা একটা শুকনো ঢোক গিলে দোষের পাল্লা হালকা করার জন্য আগ বাড়িয়ে কৈফিয়ত দিল, গায়ক, ওখানে যা আছে সব মিথ্যে। আমার ভুল হয়েছে। কথাটা বলে আবারও মাথা নামাল আশা। আতঙ্কে ঘন ঘন নিঃশ্বাস ঝরছে তার নাকমুখ ঝেপে। অভিনব মুখে মেদুর হাসি রেখে নরমভাবে বলল, আমি তোমাকে দেখতে পাই না তাই না? যুথিকার মৃত্যুর জন্য মনে মনে আমি তোমাকেই দায়ী করছি? আর কি কি যেন লিখেছ? বলে আবারও খাতায় দৃষ্টি নিবন্ধ করল অভিনব। হ্যাঁ, তারপর আমি এখনো যুথিকাকে ভুলতে পারিনি, তার জন্য কষ্ট পাচ্ছি, কিন্তু তোমাকেও ছাড়তে পারছি না। আরও কত কি? একটা প্রগাঢ় দীর্ঘ নিঃশ্বাস নির্গত হয়। তবু কণ্ঠটা শান্ত গায়কের, তুমি আমাকে কি মনে করো আশাবরী? ক্যারেক্টারলেস নাকি? আশাবরী আলুলায়িতভাবে সামনে এগিয়ে গিয়ে গায়কের হাতটা চেপে ধরে। শুনুন না আপনি। কি শুনব? জোর আস্ফালন সমেত হাতটা তীব্র ঝটকায় ছাড়িয়ে নেয় অভিনব। 5 বছরেও তুমি আমাকে চিনতে পারোনি, তবে আর কখন চিনবে? ভয়, চিত্তবিক্ষোভে আশার শরীর ঠকঠক করে কাঁপতে থাকে। হৃৎপিণ্ডটা ভয়মিশ্রিত সংশয়ে সরোবরে একাকী নিঃসঙ্গ পদ্মটির মতো দুলতে থাকে। সে পুনশ্চ বেকুলভাবে কাকুতি মিনতি করে, এমন করবেন না, রক্ত বের হবে। অভিনব বিরক্তির সুরে এক হাত উঁচিয়ে বলল, আমি ঠিক আছি আশাবরী, তুমি আমার কথার জবাব দাও। আশা মেঝেতে দৃষ্টি নিবন্ধ করে অনেকটা ক্ষণ চুপ করে থাকার পর অভিনব কিছুটা আত্মস্থ হয়ে বরফ ঠান্ডা অনুরাগ বিচ্ছুরিত কণ্ঠে বলল, থাক, বলতে হবে না, যা বুঝার বুঝেছি। ঠিক তখনই আশার কণ্ঠ গলে দীর্ঘক্ষণ ধরে পুঞ্জীভূত হতে থাকা কথাগুলো গায়কের ঈষৎ অভিমানদোলায় শরৎ সকালের শিউলি ফুলের মতো ঝরে পড়তে লাগল। আসলে কয়েকদিন ধরে আমার খুব খারাপ লাগছে। নিজেকে দোষী মনে হচ্ছিল আমি না থাকলে আপনি হয়তো যুথিকাকে ক্ষমা করে দিতে পারতেন, আর ওর আজকের এই দশা হতো না। আপনাকে জানানোর পরও আপনি আমাকে বকাঝকা করে, অথচ আমি ভেবেছিলাম আপনি অন্য সময়ের মতো আমাকে হয়তো সত্যমিথ্যা কিছু একটা বুঝিয়ে দিবেন। খাতার লেখাগুলো আমার রাগের কথা ছিল শুধু। ভুল হয়েছে, মাফ করে দিবেন? বলে আশা ক্ষমাপ্রার্থী অসহায় চোখদয় গায়কের দিকে মেলে ধরে। গায়ক দৃষ্টি বিনিময় না করে ধ্যানমগ্ন হয়ে থেকে হঠাৎই উন্মগ্ন হয়ে বলল, যাও ভাত বাড়ো, খিদে পেয়েছে খুব। হ্যাঁ, ওসব ভাবতে যেও না আর।
তোমাকে দেখতে পাই বলেই তো এত বাধা সত্ত্বেও ঘরে তুলেছি, এটা কি তুমি বুঝো না? হয়তো আমি একটু রুক্ষ স্বভাবের, কিন্তু যুথিকার সঙ্গে নিজেকে তুলনা করো না কখনো। তুমি তো মোটামুটি ধর্মজ্ঞান রাখো ভালো। নিয়তিকে কি অস্বীকার করা যায়? ভাগ্যে হয়তো এটাই ছিল যে যুথিকার ওই ঘৃণ্য ঘটনা জানার পরই আমি তোমাতে আবদ্ধ হয়ে যাব। আর তাছাড়া যুথিকাও কি ক্ষমার যোগ্য ছিল? তোমার সুস্থ বিবেক কি বলে? তোমার মনে আছে বিয়ের রাতে আমি বলেছিলাম, ভালোবাসায় অতীত বলে কিছু নেই। ভালোবেসেছিলাম বা বাসতাম বলে কোনো শব্দ নেই। যেখানে যুথিকাকে ভালোই বাসিনি তাহলে তাকে ভুলতে না পারার প্রশ্নই আসে না। বাদ দাও, অতীত দুর্গন্ধ ছাড়া সুগন্ধি ছড়ায় না। আমি কি বুঝাতে পারলাম? একটানা কথাগুলো বলে থামে অভিনব। মাথার ভেতরটায় যেন যন্ত্রণার আগুন জ্বলে, কিন্তু আশার প্রতিক্রিয়া দেখার জন্য প্রাণপণে শয়ে থাকে সে। মেয়েটা তো তার কাছে বিশেষ কিছু চায় না, কিছু কথা শুনতে চায় কেবল। অভিনবের কথাগুলো শ্রবণ করে আশার ভেতরটা প্রচণ্ড রকমের হালকা লাগে। প্রচণ্ড ঝড়বৃষ্টি শেষে বিধ্বস্ত শালিক যেমন জারুল ডালে বসে এ যাত্রায় বেঁচে যাওয়ার চিন্তা করতে করতে ডানা ঝাপটিয়ে গায়ের জল অপসারণ করে হালকা বোধ করে তেমনি। আনন্দাতিসাহ্যে তার সারা মুখে শুধু স্মিত হাসির লহরী উঠে। মুখে কিছু কয় না, উত্তরে শুধু ফুরফুরে হয়ে মন প্রতিধ্বনি করে বলে, আপনি তো আমার অন্তর্যামী, মনের ভিতর ঢুকেই দেখুন না। মনের কথা মনের এদো জমিনেই মুখ থুবড়ে পড়ে রইল। সে কখনোই উঠে দাঁড়াবে না। সে হাসি হাসি মুখে ছোট করে মাথা নেড়ে প্রস্থান করে। রাতে খাওয়াটা ভালো হলো না অভিনবের। মাথার ভেতর বিরতিহীন কটকটে যন্ত্রণায় অনেক রাত অবধি দুচোখের পাতা এক হল না। পাশে শুয়ে থাকা আশাবরীর চোখের পাতা ঘুমভারে বারবার নত হয়ে এলেও প্রতিবারই অজানা কারণে তার ঘুম ছুটে যাচ্ছিল। বারবারই মনে হচ্ছিল, এই বুঝি গায়কের কিছু প্রয়োজন হল। তিনি তো আবার মুখ ফুটে কিছু বলে আশাকে খাটাতে চান না। অনেকক্ষণ দ্বিধান্বিতভাবে চুপ করে থেকে আশা অবশেষে পাশ ফিরে মুখ খুলল। আপনি কি কিছু নিয়ে চিন্তিত? আশা জেগে আছে নিশ্চিত হতেই অভিনব মুখবন্ধ ছাড়া বলা শুরু করল। জহির জেল থেকে ছাড়া পেয়েছে। আমার মনে হয় ও প্রতিশোধ নিতে যদি তোমার পরিচয় প্রকাশ করে দেয়। ছেলেটাকে মোটেও সুবিধার মনে হয় না। অন্ধকার ছাওয়া ঘরটার বিছানার ওপাশ থেকে আসার মৌনব্রত শেষে উত্তর আসে। মা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল সব মিথ্যা, আর আমার বাবা আছে, এটাকে আমি ঠিক ব্যাখ্যা করতে পারছি না। দুইভাবে ব্যাখ্যা করা যায় বলে একটু ভাবে অভিনব। অন্ধকারে দাড়ি চুলকানোর খসখস শব্দ শুনতে পায় আশা। প্রথমত তিনি জানতেন তোমার বৈধ বাবা আছেন, না থাকলে কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আলাদা করে বলার প্রয়োজন পড়ত না। অর্থাৎ বুঝা গেল, তোমার পরিচয়টা মিথ্যা রটানো, সত্য নয়। আরেকটা হল, তোমার বাবা এখনো বেঁচে আছেন, এদিকেও ধরা যায় তোমার পরিচয়টা মিথ্যা। কোনো সূক্ষ্ম ষড়যন্ত্র আছে। আশা মেকি সুস্থিরের আবরণে নিজেকে জোড়ায়। যদিও এই অপ্রিয় প্রসঙ্গে কথা বলতে শরমে তার নাক কাটা যায়, তবু মানুষটার সঙ্গে তাল মিলানো দরকার। চাইলেও তো সে আর পুরনো মনোভাবের সঙ্গে রাজ করতে পারবে না। যেইমাত্র সে গায়কের সঙ্গে দুর্বোধ্য চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে সেইমাত্রই তার আজন্মের তুচ্ছাতিতুচ্ছ সংস্কার আর হীনমন্যতা বৃন্তচ্যুত হয়েছে। নিজেকে আরও সাহসী আর অটল রাখা প্রয়োজন। দীপ ভাই যা বলেছিল তার সবকিছুই তাহলে রটানো কাহিনী? কিছুই বুঝতে পারছি না। স্বার্থপর দুনিয়া। গায়কের কণ্ঠে বিরক্তি ঝরে, পরক্ষণেই দৃঢ় প্রত্যয় বেষ্টিত একটা সুর উঠে তার গলায়। এমনও তো হতে পারে তোমার বাবা আসলে তোমার মাকে ছেড়ে যায়নি, বাধ্য করা হয়েছিল। তাছাড়া অনেক বছর পর তোমার মা যখন জমিদার বাড়ি গেল তখন কেন তারা তাকে অবহেলায় ফেলে রাখল? আশাবরী, আমি চাই সত্যটা বেরিয়ে আসুক। তুমি দীপের নাম্বারটা আমাকে দিও। সত্যটা আমি ঠিক বের করে আনব।
অনেকক্ষণ মৌনাবলম্বন করে উভয়। আশার কণ্ঠটা মন অবসাদে ভারাক্রান্ত হয়। সে জড়িয়ে জড়িয়ে বলে, গায়ক, আমি কোনো স্বার্থ চাই না। আমি শুধু এই বিশ্রী যন্ত্রণা থেকে মুক্তি চাই। মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে। পৃথিবীতে নিজেকে অবাঞ্ছিত মনে হয়। সব ছেড়ে ছুড়ে দূরে চলে যেতে ইচ্ছে করে। অভিনব আশকারা দিয়ে হাসে। থাক, ঘুমাও। অনেক রাত হল। রোজ রোজ যে সারা খাটে লাঙল ছষে বেড়াও, আজ তেমন করো না যেন। মাথা থেকে রক্ত বের হলে কিন্তু তোমাকেই ছুটাছুটি করতে হবে। আশাবরী কি করবে ভেবে না পেয়ে ব্যস্তবিপন্ন সুরে বলে, তাহলে আমি বরং আজ ও ঘরে থাকি। না, দরকার নেই, এখানেই শো। দিনগুলো এভাবেই সাংসারিক অতিবৃষ্টি আর অনাবৃষ্টির মধ্যে অতিবাহিত হতে থাকে। যত দিন যায় তত আশা ঘরকন্যায় একনিষ্ঠ হয়। নিজেকে গুছিয়ে নেয়, মানিয়ে নেয়, আবদ্ধ করে নেয় অদৃশ্য চিরাচরিত কোনো শৃঙ্খলে। পাশাপাশি বাবা অর্থাৎ শ্বশুরের তত্ত্বাবধানে শিক্ষক পদে নিয়োগের প্রস্তুতি নেয়। সেই সঙ্গে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং শুরু করারও দিন গুনতে থাকে। কখনো কখনো আবার বাবার সঙ্গে নির্মাণের প্লট দেখে আসেন, লেখাজোখা করে আনেন। আলী সাহেব বদ্ধমূলভাবে বলেন, আশা, তোমাকে এখন থেকেই পরিচয় করিয়ে দিচ্ছি। দেখবে আমার অবর্তমানে তোমার কোনো অসুবিধা হবে না। সেদিন যে জমিটা দেখে এলে আমার সঙ্গে ওটার মাপজোক দিয়ে দিচ্ছি, তুমি কয়েকটা জবর নকশা তৈরি করে দাও তো অটোক্যাড দিয়ে। আমিও বানাই, দেখি কার মাথা থেকে কত সুন্দর প্ল্যান সেকশন বার হয়। আশাবরী খুশি খুশি মনে দিনরাত ওই নকশার পেছনেই লেগে থাকে। রান্না করতে গেলেও মাথায় ঘুরঘুর করে, এই রুমের দরজাটা উত্তরমুখী হলে কেমন হয়, শীতকালে কি হবে? সিঁড়িটা ওদিকে হলে বোধহয় স্থানসংকুলান হয়। সেদিন দেখা যায় রান্নায় লবণ কিঞ্চিত কম হল কিংবা ভাতটা একটু তলায় লেগে গেল। আলী সাহেব হেসে বলেন, যে রাধে সে চুলো বাঁধে। সব দিক দিয়েই নজর রাখতে হয়। জেসমিন আক্তার বিরোধিতা করেন, হয়ে যাব আস্তে আস্তে। তোমার মেয়ে একটাকে তো ইঞ্জিনিয়ার পড়ালে কই কাজকাম কিছু করে? আছে শুধু ঘুরে বেড়ানো, বিয়েও করে না। আশা যে এও করছে তা অনেক। রাখো, তুমি কি বুঝবে? আমি ওর সার প্লাস শ্বশুর আব্বা। আমি বলতেই পারি। ইহিতা মাঝখানে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। হ্যাঁ, কাজ করে কি হবে? মাত্র একটু অবসর নিয়ে ঘোরাঘুরি করছি, তাতেই তোমার জ্বলছে। রাতে ফিরে অভিনব দেখে তার কুড়ের মতো বসে ঝিমুতে থাকা আশাবরী হঠাৎই কর্মঠ হয়ে শিরদাঁড়া টানটান করে ডাইনিংয়ের উপর একাগ্রচিত্তে বসে মাউসকিবোর্ডের কারসাজি দেখাচ্ছে। গায়ক যে কখন পর্দা ঠেলে ভেতরে ঢুকে যায় তা সে লক্ষ্যই করতে পারে না। কাছ ঘেঁষেই হঠাৎ তাগরা মানুষটাকে দেখে সে অপ্রস্তুত হয়ে ল্যাপটপের স্ক্রিন গুটিয়ে স্লিপিং মুড করে বলে, ও আপনি এলেন। আমি ভাবলাম বসে বসে ঝিমানোর চেয়ে বস্তুত কাজে মন বসছিল না আশার। সেদিনের পর থেকে সবসময় ভয় করে এই বুঝি আবার কোনো বিপদ কাঁধে করে ঘরে ফিরলেন তিনি। কপালের কাটা দাগটাও এখনো মিলিয়ে যায়নি পুরোপুরি। দিন গড়ায়। একদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসে, অন্যদিকে আশার হাজারো সাধনার পড়াশোনা আবারও তাকে হাতছানি দিয়ে ডাকে। নগরের রাজপথে নানান পক্ষের মিছিলের উত্তাল ঢেউ নামে। অস্ত্যার্থক ব্যানার, বিলবোর্ড ঝুলে শহরের অন্ধ্রে অন্ধ্রে। দিনরাত গুটিকয়েক সিএনজি ঘুরে ঘুরে মাইকিং চালায়। আইনশৃঙ্খলা বাহিনী মুখে হাই তুলতে তুলতে রাস্তায় টহল দেয়। কোথাও কোথাও মারামারি, লাঠালাঠির কথাও নিউজপেপারে বেশ রসিয়ে রসিয়ে উঠে আসে। সাধারণ আপামরের মুখে শুধু নির্বাচন সংক্রান্ত আলাপালোচনা চলে। নির্বাচনে কে কতটা অনুকূল, কার লোক বেশি, কে বৃথা টাকা উড়াচ্ছে, কে ঝরা পাতার মতো ঝরে যাবে, কে ঠান্ডা মাথার খেলোয়াড় আবার কে মারদাঙ্গা, এসব নিয়ে একচোট তর্কাতর্কি হয় প্রৌঢ়বৃদ্ধদের মাঝে।
আশার সঙ্গে তারিনের দুরালাপনিতে যোগাযোগ হয় মাঝে মধ্যে। খুব শীঘ্রই তার মনের মানুষটির সঙ্গেই তার বিয়ে হতে যাচ্ছে। কারণেই এখন থেকে সে চাপ দিচ্ছে, অভিনব আশাবরীকে একসঙ্গে তার বিয়ের অতিথি হতেই হবে, তুমি যে করে পারো তাকে রাজি করাও। আশা সতর্কতার সাথে গাইগুই করে বলে, জানোই তো মানুষটা কেমন, রাজি হবে না তো। তুমি বললে ঠিকই রাজি হবে, যদি না হয় তাহলে কি করে রাজি করাতে হবে তাও কেন আমি শিখিয়ে দিব। আশা অস্ফুট স্বরে শুধু বলে, আচ্ছা। আজ সারা দেশে বহুল প্রতীক্ষিত সরকার নির্বাচন। নিরঙ্কুশ ক্ষমতা কার হাতে থাকছে তা নিয়ে যতটা উদ্বিগ্ন দেশের জনগণ, তেমনি আগামী কয়েক বছর চট্টগ্রামের এই অংশে কে একচ্ছত্র আধিপত্য করবে তা নিয়ে সমান উদ্গ্রীব চট্টগ্রামের মানুষ। অভিনবের পরিবার তথা আশাবরীও কিন্তু কম উদ্গ্রীব নয়। গত দিন 2 ধরে সে নামাজ শেষে মোনাজাতে দোয়া করে চলেছে, উনাকে তুমি সফল করো আল্লাহ, যাতে তার উদার মন নিয়ে হাজারো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমি জানি তুমি ঠিক মানুষটিকেই মজলুমদের সহায়তায় উৎসর্গ করবেন। সকাল সকাল অভিনব যখন প্রতিদিনকার নিয়ম ভেঙে জেগে গিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনের জন্য বেরুচ্ছিল আশা তখন প্রাণোচ্ছল মুখে দাঁড়িয়ে। অধিক চাষে ফুলচাষির ঝুড়িতে যেমন ফুল উপচে পড়ে তেমনিভাবে অজানা খুশিতে আশার মুখে চাপা হাসি যেন উপচে পড়তে চায়। অভিনব আরশির সামনে দাঁড়িয়ে আরে আরে দেখে আশার হেরে মক্রিয়মান মুখখানার ঐন্দ্রজালিক দীপ্তি। চুলে শেষ চিরুনি চালিয়ে এসে তার দিকে ফিরে স্নিগ্ধ হেসে বলে, ব্যাপার কি আশাবরী, মনে কি লাড্ডু ফুটল? কিছু না, এমনি। সরে দাঁড়িয়ে একটা অনাহুত কাজে হাত লাগিয়ে বলে আশা, আজকের দিনটা তোমার জন্য খুশির হোক, দিন শেষেও যেন এই খুশি অক্ষুণ্ণ থাকে। আশাবরী সত্যই আজ অনেক খুশি। সে স্বভাবসুলভ জোরতা এড়িয়ে দৃঢ়ভাবে বলে, দোয়া করি বিজয়ী বেশে ঘরে ফিরুন। এ পর্যন্ত যাদের মুখে আপনি হাসি ফুটিয়েছেন তাদের দোয়া আপনার সঙ্গে আছে, বিশ্বাস রাখুন। অভিনব নিজের আহ্লাদ চেপে রাখতে না পেরে আশাকে দুহাত বাড়িয়ে সুমুখে আকর্ষণ করে গভীর এক আলিঙ্গন করে বলল, তোমার কথা আমাকে খুশি করল আশাবরী, থ্যাংক ইউ। আশার মনটা নির্ঝরিণীর তটস্থ শুভ্র কাশফুলের মতন ভালো লাগার মাতাল হাওয়ায় দুলে ওঠে। কে ভেবেছিল অভাগী আশা এতটা সুখী হবে? মায়ের ঘরে গিয়ে মায়ের বার্ধক্যজীর্ণ 2 করপুট চুম্বন করে দোয়া নিয়ে এসে বেরিয়ে যায় অভিনব। বাবার শরীরতবিয়ত ভালো নয়, ঘুমুচ্ছে। জাগানো ঠিক হবে না ভেবে ওদিকে আর পা বাড়ায় না অভিনব। গতরাতে বৃষ্টি হয়েছিল বিধায় আজকের সকালটা বেশ ঝকঝকে আর প্রাঞ্জল। গাছের পল্লবে পল্লবে সূর্যের চন্মনে চটক খেলে বেড়াচ্ছে। নির্মেঘ আকাশের বুকে কদাচিত শুভ্র মেঘ ব্যস্তভাবে এ মাথা থেকে ও মাথায় ছুটে যায়। রাস্তায় যান চলাচল সীমিত। দোকানপাট শপিং মল বন্ধ। খানিক পরপর ঘর ঘর শব্দে বিজিবি আর সেনাবাহিনীর গাড়ি শহুরে রাস্তায় অলক্ষ্যে ঘোরাফেরা করে। গাড়ির ভেতরে বন্দুক হস্তে লোহার টুপি পরা মানুষগুলো নীরস মুখে বসে থাকে। কিছু সেনা সদস্য আবার অংশে বন্দুক তুলে রাস্তার বুকে গটগট করে জীবন্ত পাথরের মতন নড়াচড়া করে। পথশিশুরা দূর থেকে তাদের ঘিরে বিস্ময়ের দৃষ্টিতে দেখে, কি আজীব প্রাণী নামল শহরে। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোট প্রদান চলে। লোকজন লাইন ধরে আসে আর আধুনিক মেশিনে ভোট মেরে চট করে বেরিয়ে যায়। কিছু কিছু ভোটকেন্দ্রে আবার জালিয়াতির চেষ্টা করা হয়। অভিনবের দলবল আইনশৃঙ্খলা বাহিনী সহকারে এসে আচানক কেন্দ্রে এসে ভরকে দিয়ে তাদের ধরপাকড় করে পুলিশের হাতে তুলে দেয়। এভাবে বেশ কয়েকটা জায়গায় অভিনব স্বয়ং উপস্থিত হয়ে জাল ভোটের লক্ষণ দেখতে পায়। গোপন সূত্রে আবার খবর পাওয়া গেল ঘুপসি এক এলাকার প্রভাবশালীদের হস্তক্ষেপে জোরপূর্বক ঐচ্ছিক ভোট আদায় করা হচ্ছে। জায়গায় জায়গায় অভিনবের গুপ্তচর বসানো। কোথায় কি হচ্ছে তার নখদর্পণে চলে আসছে মিনিটে মিনিটে, তবুও বিরোধী দল যেহেতু অনেকটাই তার সমকক্ষ কাজেই এসব ধোঁকাবাজিতে মন সংশয়িত হয়ে যায়।
অথচ এত এত ঝুটঝামেলার সত্ত্বেও গণমাধ্যমে নির্দ্বিধায় দেদারসে বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠুভাবেই হচ্ছে। সবকিছুই ঠিক, অথচ জাতির পিঠে যে প্রতিটি ন্যাক্কারজনক ঘটনায় ছুরিকাঘাতের মতো বিঁধছে তা যেন কারোর অনুভবেই নেই। বাধ্য হয়ে সাংবাদিকদের মুখের ওপর সুষ্ঠু নির্বাচনের খোলসটা উপড়ে ফেলে আসল কথাগুলো শান্তশিষ্টভাবে তুলে ধরল অভিনব। এড়িয়ে যাবার উপায়ন্তর রইল না। বিকাল পর্যন্ত একাধারে ভোটগ্রহণ চলল। শুরু হল ভোট গণনা। এর মধ্যেই নগরের বিভিন্ন স্থানে কয়েক দফা ঘোর দাঙ্গা সংঘটিত হল। নিহত কেউ হয়নি, তবে পুলিশের লাঠিচার্জে আহতের সংখ্যা সহস্রাধিক। রাত ৯টা। টিভির সামনে মুখিয়ে বসে আছে অভিনবের পুরো পরিবার তথা পুরো দেশ। পুরো জাতির এক ক্রান্তিকাল এখন। এই ক্রান্তিলগ্ন শেষে নতুন রাজনৈতিক মহড়ায় সাজানো হবে সমস্ত কিছু। টেলিভিশনের পর্দায় গম্ভীরমুখ কয়েকজন মহিলা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার নাম বলে কোনো প্রার্থী কত ভোট পেয়েছেন, কে কত ভোটে উক্ত স্থানে নির্বাচিত হয়েছেন তা জানিয়ে দিচ্ছেন একে একে। কারো মুখে কথা নেই, আছে শুধু চোখভরা উৎকণ্ঠা আর বুকভরা মৃদুমন্দ দোদুল্যমান সংশয়। আশাবরী নীরব অস্থিরতা নিয়ে উন্মুখ হয়ে ভাবছে সারা দুপুর গড়িয়ে গাঁথা বকুল ফুলের মালাটি কি তবে বৃথা যাবে। পরক্ষণেই মনের অনুক্ষণে কথা দূর করে কায়মনোবাক্যে চায়, আল্লাহ, এমনটা যেন না হয়। অনেকটা ক্ষণ অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত নামটি শোনা গেল। চট্টগ্রামের অমুক আসন থেকে অভিনব তাহমিদ পেয়েছেন ৩,৫৪০ ভোট, অপরদিকে তারই বিপরীত পক্ষ মোশতাক হাসান পেয়েছেন ২,৯৯,৯৯৩ ভোট। ভোটার সংখ্যা ছিল এত, ভোটকেন্দ্রের সংখ্যা এত। ইহিতা আর দুলু মহিলা মুখফুটে বলার আগেই টেলিভিশনের স্ক্রিনে ভোটের তারতম্য দেখে লাফিয়ে উঠে উল্লাসের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে লম্ফঝম্প শুরু করে দিল। জেসমিন আক্তার দীর্ঘ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রসন্নভাবে মুখে হাত বুলিয়ে বিড়বিড় করে কি যেন পড়লেন। সোফার কোণা ধরে দাঁড়িয়ে থাকা আশাবরীর দুই করপল্লব প্রবল বিস্ময়াধিক্যে মুখের ওপর স্থাপিত হল। হাসি হাসি চোখজোড়া তার খুশির অশ্রুবাণে টলটল করে। এতক্ষণ ধরে আশঙ্কায় শুকনো খটখটে মনের সরোবরে যেন বৃষ্টিধারা নামে। সে হঠাৎই লাজলজ্জার মাথা খেয়ে অসংযমী হয়ে দুলুকে বলে ওঠে, দুলু, অন্য চ্যানেল দাও তো, আবার দেখি। উইয়ে চট্টগ্রামের চ্যানেলটা দাও, ওখানে উনাকে দেখাবে হয়তো। অন্য সময় হলে সবাই যে আশার অপ্রত্যাশিত অসংযমে ফোড়ন কাটত তাতে সন্দেহ নেই, কিন্তু এখন কেউই সেদিকে না গিয়ে তার কথায় সায় দিল। দুলুর আম্মা আজ্ঞা দিল, দে তো দুলু, দে। ভাইটাকে দেখি কেমন খুশি হয়েছে। যদিও অত্যঙ্গ জনপ্রিয়তার কারণে পরিবারের অধিকাংশ মানুষই অভিনবের বিজয়ের ব্যাপারে অতটা দোলাচলচিত্তে ছিল না, তবুও শেষের দিকে ভোটকেন্দ্রে অরাজকতা দেখে সবাই একটু মোটামুটি রকমের ঘাবড়ে গিয়েছিল। কিন্তু শেষ অবধি চাক্ষুষভাবে সত্যেরই জয় হয়েছে। উল্লাসের জোয়ার যখন একটু স্তিমিতপ্রাণ হলে ইহিতা তখন টিপ্পনি কাটতে ভুলল না। ভাবিজান দেখি অনেক খুশি। হ্যাঁ বাবাগো, আশার মুখে এমন হাসি জীবনে দেখিনি আম্মা। দেখো দেখো, এখনো মুখ থেকে হাসি যায়নি। তুমি না আমাকে বলো, মেয়েটা সারাক্ষণ গুম হয়ে থাকে। এখন দেখো। হ্যাঁ, এখন তিনি এমপির প্রধান উপদেষ্টা হবেন। আশার হঠাৎ সাহস আর আত্মপ্রত্যয় বেড়ে যায়। সে কপট ধমকের সুরে ইহিতাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইহিতাকে থামায় কে? আশা যদি এমপির সহধর্মিণী হয় তবে সে তো একই রক্তের বোন। অভিনব ফিরল একদম গভীর নিশুতিরাতে। সবাই তখনও সজাগ সদ্য নির্বাচিত এমপিকে অভিনন্দন জানাতে। এতাবৎ চ্যানেল বদলে বদলে সবাই দেখছিল কি করে নগরের লোকজন অভিনবের নাম ধরে উল্লাস মিছিল করছে সারা রাজপথ জুড়ে, কি করে কণ্ঠে ফুলের মালা নিয়ে স্মিতহাস্যে জনগণকে হাত তুলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে অভিনব,
ঘরে ফিরেও সে রেহাই পেল না। ইহিতা আর দুলু বোধহয় আগে থেকেই ফুলটুল জোগাড় করে রেখেছিল। অনেক রাতে অভিনব দলবল বিদায় করে ঘরে ঢুকতেই বাড়ির ঝিচাকর থেকে দারোয়ান পর্যন্ত সবাই হুড়োহুড়ি করে ব্যাপক উল্লাস করল। অভিনব কর্মরত সবার মাসোহারা বৃদ্ধি এবং খুব শীঘ্রই তুলি আর ইহিতার বিয়ের ঘোষণা দিল। মোটের ওপর স্থানটাতে একটা অভ্রান্ত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হল। সবশেষে অভিনবের অনুসন্ধিৎসু চোখজোড়া আশাবরীর খোঁজে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে শেষে ঘরের এক কোণে পতিত হল। সবার থেকে বিচ্ছিন্ন হয়ে মেয়েটা স্বভাববিরুদ্ধ লজ্জিত হাস্যোজ্জ্বল মুখে দুহাত পিছনে লুকিয়ে দাঁড়িয়ে আছে অদূরে। অভিনবের দৃষ্টি তার ওপর পড়তেই সে সলাজ হাসিটা বিস্তৃত তরে ঘুরে দাঁড়িয়ে তুর্নে হাতটা বুকের কাছে লুকিয়ে নিয়ে দৌড় দিল। শাড়ি প্যাঁচিয়ে পড়বে তো আশাবরী। ফস করেই সবার সামনেই কথাটা মুখ ফসকে বেরিয়ে এলো অভিনবের, দুহাত উদ্বিগ্নভাবে ঈষৎ প্রসারিত হল সামনে। পরক্ষণেই নিজের বেজায়গায় উদ্বেগে একটু অস্বস্তি বোধ করল সে। জেসমিন আক্তার বললেন, ব্যাপার কি রে? চলে গেল কেন? ইহিতা ব্যাপারটা আংশিক জানে। দুপুরে তপ্ত রৌদ্র মাথায় নিয়ে বাগানের বেঞ্চিতে বসে মালা গাঁথা সে ছাদ থেকেই অদৃষ্ট বলে দেখে নিয়েছে। কাজেই সে কৌশল করে ব্যস্তস্মস্ত বলল, দেখো রাত কয়টা বাজে। যাও ভাইয়া, তুমি কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসো। আমি আজ তোমার জন্য বিশেষ আইটেম রান্না করেছি, যাও যাও। অভিনব বিনা বাক্যে একনজর সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে নিজের ঘরে গেল। ক্লান্তভাবে ঘরে পৌঁছতেই আশাবরী কোত্থেকে উড়ে এসে একটা নাতিদীর্ঘ বকুল ফুলের মালা অভিনবের কণ্ঠে ঝুলিয়ে দিয়ে চাপা আহ্লাদে বলল, রাগ করবেন না, সবাই দিচ্ছে বড় বড় সুন্দর মালা। আর আমি? অভিনন্দন। আমি বলেছিলাম না আপনি জয়ী হবেনই। অভিনব মালাটা নাকের কাছে এনে সতেজ নিঃশ্বাস গ্রহণ করে বলল, তুমি বানিয়েছ? বাগানের ফুল দিয়ে? আশা সুপ্রসন্ন মাথা ঝাঁকায়। খুব সুন্দর। বকুল ফুল আমার প্রিয়। তোমাকেও একটা বিশাল গিফট দিব আমি। বলো কবে নিতে চাও? গলার মালাগুলো তুলে এনে একপাশে সরিয়ে রাখতে রাখতে বলল অভিনব। আশা একটু পুলকিত বিস্ময় তাকিয়ে বলল, আপনি যখন দিবেন। কি গিফট? এমন গিফট যা শুনলে তুমি এখনই তা নিতে চাইবে। আশা মুখভঙ্গিতে অবিশ্বাসের মুদ্রা ফুটিয়ে অস্বীকার করে, আমার কি এতই শখ? নেই জানি, কিন্তু কথাটা আমি ভেবেচিন্তেই বলেছি। তাহলে দিন এখন। গিফট চাইতে আছে? আপনিই তো বলেছিলেন। আশা বেজারভাবে মুখ নামিয়ে নেয়। প্রসাধনহীন নিটল ঠোঁটজোড়া তার অভিমানে ঈষৎ স্ফীত হয়ে আসে। অভিনব পকেটের জিনিসপত্রগুলো বের করে বিছানায় ছড়িয়ে দিয়ে আর চোখে অর্ধাঙ্গিনীর মনের কথা বুঝতে পেরে হেসে আশ্বাস দেয়, আরও কিছুদিন যাক। হ্যাঁ, আমিও এদিকটা একটু গুছিয়ে নিই, তারপর গিফট। আচ্ছা। বলে গায়ককে জামাটা খুলতে সাহায্য করে আশা। মানুষটা এত উঁচু, নাগাল পাওয়া যায় না। পায়ের পাতায় আলতো ভর দিয়ে পাঞ্জাবিটা অপসারণ করতে হয়। আমার বড় ভয় করে এসব। মনে হচ্ছে আপনাকে হাসিমুখে অন্ধকার কুয়োয় ঠেলে দিয়েছি। হঠাৎই কণ্ঠের সুর বদলে কথাটা বলে ফেলে আশা। এ কথা অভিনবের ভালো লাগে না, তবু বিরক্তও হয় না। ঠান্ডা মাথায় বুঝো দেয়, তোমাকে আরো শক্ত হতে হবে আশাবরী, আমি জানি তুমি পারবে। মেয়েরা হলো আগুনে উত্তপ্ত লোহার মতো। তারা চাইলেও নিজেকে যেকোনো আকৃতি দিতে পারে। এ পথ সোজা নয়, অনেক বাধাবিঘ্ন আসবে। আমার স্ত্রী হিসেবে তোমাকে সবসময় প্রস্তুত থাকবে হবে। আশার থমথমে গোমরা মুখটায় একটা বেদনাময় অপ্রস্তুত হাসি পরিস্ফুট হয়ে জেগে থাকে। তবুও ভয় তো থাকেই, দেখুন না পিঠে এখনো কাটা দাগ।
দাগটায় আলগোছে তর্জনী ছুঁয়ে দীর্ঘশ্বাসে কথাটা অসম্পূর্ণ রেখে উঠে দাঁড়ায় আশা। অভিনব ঘুরে দাঁড়িয়ে আশার ক্ষুদ্র করপল্লব ধরে ঝাঁকি দিয়ে বলল, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হওয়া জরুরি। আমাকে ভেঙে দিও না, তাই বলে এটা না যে তুমি চাপা উৎকণ্ঠা নিয়ে থাকবে। আমি বলছি শুধু স্বাভাবিক থাকো। রিল্যাক্স, কিচ্ছু হবে না। ওকে? আচ্ছা। বলে একটা হতাশ্বাস চেপে রেখে কোনো রকমে আসছি, আপনি আসুন বলে সেখান থেকে সরে যায় আশা। কেন জানি হঠাৎ কিচ্ছু ভালো লাগে না তার। অজানা আশঙ্কায় যেন তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গুড়িয়ে যাচ্ছে। বোধ করি জীবনে প্রথম দীর্ঘদিন একাধারে একটু স্বস্তিতে আছে সে। না জানি তার জীবনে কোনো কালো ছায়া নেমে আসে কিংবা ওই মহানুভব মানুষটার জীবন বিপন্ন না হয়। ওকে তুমি দেখো আল্লাহ। আকাশে ছবির মতো স্তরে স্তরে আঁকাবাঁকা মেঘ জমেছে। ঠিক হাইওয়ের ওপর একখণ্ড স্নিগ্ধ নীল আকাশ। আকাশপথে কত কত বিহঙ্গীর ঝাঁক উড়ে যায়, আবার কত নির্বান্ধব পাখি নিতান্ত আলস্য ভরে ডানা ছেড়ে দিয়ে শূন্যে ঘূর্ণি খেলে। মহাসড়কের মসৃণ বুক চিরে যান্ত্রিক শব্দ তুলে ছুটছে অভিনবের গাড়িটা। ড্রাইভিং সিটের পাশে বসে আছে আশা। তার হিজাবটা বাতাসের দাপটে পতপত করে উড়ছে। এইমাত্র অভিনব বলাতে সে সেটি খুলে উন্মত্ত অবারিত চুলগুলো ক্লিপে আটকে নিল। এবার বাতাসের সন্দৃষ্টি তার চুলের ওপর পড়ল। বাধার সত্ত্বেও কয়েকগুচ্ছ অলোক কুন্তল তার কপালে, গলা, ঘাড়ে, চিবুকে বাতাসের বিরতিহীন ফুৎকারে নেচে বেড়াতে লাগল। আমরা কোথায় যাচ্ছি? উপহার এত দূরে কেন? আশাবরী জানে সে উত্তর পাবে না। তবুও এই নিয়ে অন্তত 10-12 বার প্রশ্নটা করেছে সে। প্রতিবারই অপরপক্ষ থেকে গমগমে উত্তর এসেছে, বলা যাবে না, টপ সিক্রেট। যখনই তুমি উপহার পেয়ে যাবে সেটা তোমার হয়ে যাবে। প্রতিবারই আশা মনকে প্রবোধ দেয় যে, না, আর একটা প্রশ্নও নয়। কিন্তু খানিক বাদেই মন আবার সেই প্রতিজ্ঞা বিস্মৃতা হয়ে নির্লজ্জের মতো প্রশ্ন করে বসে। গাড়ি থামল চট্টগ্রাম অতিক্রম করে আশাবরীর গ্রামের কাছাকাছি এক জনমানবহীন বিরান পল্লীর একটা বহুপুরনো বৌদ্ধ মন্দিরের পিতবর্ণের পাঁচিল ঘেঁষে। অভিনব গাড়ি থেকে নেমে সানগ্লাসটি শার্টের সঙ্গে ঝুলায়। এরপর প্রফুল্লভাবে এক পলক চারধারে অনুসন্ধানী দৃষ্টি বিলিয়ে আড়মোড়া ভেঙে ঠনঠনে স্বরে বলল, আমার সঙ্গে এসে আশাবরী, তাড়াতাড়ি। আশা গাড়ির ভেতর সময় নিয়ে বসে নিকাবটা এঁটে বাঁধছিল। গায়ক পাশের ছায়াগহন গলিটাতে প্রবেশ করেছে দেখে সে তোড়বড় করে নেমে এসে গুটি গুটি পায়ে দ্রুত হেঁটে সঙ্গ দিয়ে উদ্বেজক সুরে বলল, এদিকে কোথায়? এবার তো বলুন। আমার কেমন জানি অস্বস্তি হচ্ছে। এখনো দুহাতে নিকাবটা টেনেটুনে বসাচ্ছে আশা। অভিনব হাঁটার গতি মন্থর করে আশাকে সুযোগ করে দিয়ে নিপাট অপারগ হয়ে বলল, আশাবরী, তোমার বাবা থাকে এখানে। এবার তো আমার পালক টানা বন্ধ করো। ওই তো সামনেই। এসে গেছি প্রায়। গায়কের নির্ভার কথাগুলো শুনে আশার হৃৎপিণ্ডে রক্তস্রোত চলকে উঠে, পা দুটো যেন নিথর জড়িয়ে যায় নিচের ধূলিধূসরিত মৃত্তিকার সঙ্গে। সে মাছের মতো খাবি খেয়ে আনচান করতে করতে বলে, গায়ক, গায়ক, আপনি সত্য বলছেন? মিথ্যা বলতে শুনেছ আমাকে? একা থাকেন? আশার জোরালো অনুভূতি কেমন যেন কিম্ভূত রকমের ভোঁতা হয়ে আসে। জবাবে অভিনব রহস্যময় হেসে বলে, গেলেই দেখতে পাবে। আশারিরর বিশ্বাস হয় না। পা দুটো জোরপূর্বক সামনে বাড়িয়ে নিয়ে যায় সে। প্রাণটা উথালপাতাল করে। শরীরের সমস্ত রক্ত যেন চেতনাকে স্তব্ধ করে দিয়ে দলবদ্ধ হয়ে উজানে ছুটে চলে। তার বাবা আছে এবং জীবিত? তাহলে গায়ক এতদিন এ ব্যাপারে কিছু বলেননি উপহার দিবেন বলে?
এমনতর নানান প্রশ্ন এসে ভিড় করে মস্তিষ্কের দোরগোড়ায়। কোনো কিছুরই সদুত্তর পায় না সে। মিনিট এক ইট বাঁধানো এদো পথটা হাঁটার পর হাতের ডানে একটা সরু পথ হয়ে একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালো আশা আর অভিনব। সঙ্গে থাকা রক্ষী দুজনকে পথ থেকেই ফিরিয়ে দেয় সে। বাড়ির চারপাশটা ঘিঞ্জি গাছগাছালিতে ঠাসা। পাখপাখালির কিচিরমিচিরে মুখরিত পরিবেশ। সুমুখেই একটি আয়তাকার টিনের বাড়ি। অল্প বিস্তৃত উঠোনের এক কোনায় টিউবওয়েলটার পাশে একজন বিধবাবেশী রুগ্ন মহিলা মোড়া পেতে বসেছিলেন। আগন্তুক দেখে তিনি সবিস্ময় ও সবিনয় উঠে এসে ভঙ্গুর কণ্ঠে শুধালেন, কাকে চান আপনারা? অভিনব বাড়ির পরিবেশটা একটু অবলোকন করে নিয়ে কপাল কুঁচকে বলল, এটা কি অনির্বাণ বড়ুয়ার বাড়ি? বিধবা পৌরা একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করে মৃদু মাথা নেড়ে বললেন, জি, এটা স্বর্গীয় অনির্বাণ বড়ুয়ার বাড়ি। আপনি কারে চান? অভিভবের চোখদ্বয় দেদীপ্যমান অগ্নিশিখার মতো বিস্ফারিত হয়ে পরক্ষণেই নিভু নিভু প্রদীপের ন্যায় ধীরে ধীরে নিচু হয়ে ক্ষীণ হয়ে গেল। আশাবরী অসহিষ্ণু সুরে প্রশ্ন করল, কি হল? অভিনব নিজেকে সংযত করে ইতস্তত করে বলল, আশাবরী, ইনি সম্পর্কে তোমার মা হন। চলবে।